হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার থেকে গণিতের উপরে যে প্রশ্নগুলো নিয়ে আমরা যে সেটগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা পেজ নাম্বার 53 এর যত গণিতের 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন আমরা ডিটেল আলোচনা করব। আগের ভিডিওটি যারা দেখোনি প্লিজ দেখে নাও, যারা নতুন এসেছো খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের ডিটেল বলে দিয়েছি, ভীষণ উপকারে লাগবে তোমাদের। তো আজকে আমরা পেজ নাম্বার 53 এর যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তোমাদের বলবো প্রত্যেককে যে টেস্ট পেপারটা নিয়ে তোমরা অবশ্যই বসো, যাতে আমার প্রশ্নগুলো করানোর সঙ্গে সঙ্গে তোমরা টেস্ট পেপারের কোশ্চেনগুলো দেখবে, আগে পড়বে, নিজে পড়বে, তারপরে কিন্তু আমার সলিউশনগুলো দেখার চেষ্টা করবে। তাতে কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাবে, প্র্যাকটিসও হয়ে যাবে, আবার নতুন করে আর দেখার কোনো প্রয়োজন হবে না। তো দেখো শুরু করবো আজকের। দেখো প্রথম প্রশ্ন, ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখে নাও। বলছে দেখো প্রথম প্রশ্ন বলেছে, প্রথম প্রশ্ন একটা সমাহার বৃদ্ধি বা হ্রাসের প্রশ্ন বলেছে, দেখে নাও। বলছে প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা এইটা 5000 ইন্টু 11/10 হোল কিউব জন হলে, তাহলে অপশানগুলো দিয়েছে দেখো, যে 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা 5000 হবে, 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে মানে একই থাকবে, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পাবে, প্রতি বছর 11% হারে হ্রাস পাবে। দেখো এই কোশ্চেনটা করার আগে তোমাদের একটা কনসেপ্ট কাজে লাগবে। দেখো এই কোশ্চেনগুলো না মানে এগুলো হচ্ছে একটু বোধমূলক প্রশ্ন, ঠিক আছে না? তার মানে তোমাকে ম্যাথমেটিক্যাল প্রশ্নের পরিবর্তে একটু বোধমূলক, তোমাকে চেষ্টা করছে তুমি কতটা বুদ্ধি কাজে লাগিয়ে কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারো। দেখো আমরা কি জানি, যদি সমাহার বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে ধরি, যে কোনো একটা বর্তমান সময়ে যদি আমাদের কাছে ধরো পি টাকা থাকে এবং পি টাকাটা যদি তোমাদের বলি যে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, তাহলে আমরা বলি যে পি প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার এন, মানে এন বছর পরে যে টাকাটা হবে সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার এন। এখানে কোশ্চেনটার সঙ্গে একটু মেলানোর চেষ্টা করো। কোশ্চেনটা দিয়েছে দেখো এখানে 5000 মানে 5000, 5000 ইন্টু 11/10 হোল কিউব দিয়েছে, ইয়েস অর নো? তাহলে 5000 এটাকে যদি একটু ভালো করে লিখি, এটাকে এইভাবে লিখতে পারছি 5000 ইন্টু 1 প্লাস 1/10 হোল কিউব, ইয়েস অর নো? তাহলে 5000 ইন্টু 1 প্লাস 1/10 কে লিখতে পারি 10/100 হোল কিউব। বলো কেন লিখলাম আমি? কারণ হচ্ছে দেখো আমাদের যে সূত্র ছিল r/100 ছিল, তাহলে আমি 10 রাখলে তো হবে না, উপর নিচে আমি 10 দিয়ে গুণ করে দিচ্ছি যাতে নিচে 100 হয়ে যায়, 10 গুণিতক 10 এবং উপরে 10 চলে আসে। এইখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো এখানে 5000 তো ছিল, ঠিক আছে? এবারে দেখো 5000 ছিল, তার মানে আর এর মানটা দেখো এখানে 10 হয়েছে, ইয়েস অর নো? পি এর জায়গায় আমার 5000 হয়েছে, আর এর জায়গায় 10, মানে 10% হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা। এর থেকে এখানে বোঝা যাচ্ছে। আর সময় কত বলেছে? 3 বছর পর। তাহলে 3 বছর পর, তাহলে এখানে একটা জিনিস দেখো, 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা 5000 জন হবে, এটা তো ঠিক নয়। 3 বছর পরে তো ওটা বাড়বে, যে টাকাটা ছিল তার থেকে তো আরো বাড়বে। 5000 কি করে সম্ভব? বলে দিয়েছে কেন বলতে, বর্তমান ওই অঞ্চলে পরিযায়ী সংখ্যা এটা বলে দিয়েছে। তাহলে এই বর্তমান যে পরিযায়ী সংখ্যাটাকে আমি এইভাবে লিখতে পেরেছি, এত দূর আমি জানলাম। এটা তাহলে তো সম্ভব নয়। বি যেটা দিয়েছে দেখো, বি যেটা দিয়েছে সেটা কি দিয়েছে? বলছে 3 বছর পরে এই অঞ্চলের শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে, মানে একই থাকবে, কোনোদিন সম্ভব নয়। যেহেতু নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হচ্ছে বলছে, অপরিবর্তিত থাকবে না, হয় কমবে না হয় বাড়বে। যদি হ্রাস পায় তাহলে কমবে, যদি বৃদ্ধি পায় তাহলে বাড়বে। বোঝাতে পারছি আমি নিশ্চয়ই? তো এতে কি দেখা যাচ্ছে, সি অপশনটা দেখি, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, হ্যাঁ এইটা কিন্তু আমাদের ঠিক হবে, কারণ আমি এক্ষুনি বললাম আর পার্সেন্ট হারে যদি বৃদ্ধি পায় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দ্য পাওয়ার লিখি। এবারে বলেছে তো 10% হারে যদি বৃদ্ধি পায় তাহলে সেখানে আর এর জায়গায় 10/100 হবে, এবং এইখান থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আর মানেই হচ্ছে আমাদের 10, তাই না? তাহলে 10% হারে কিন্তু কি হচ্ছে, যেহেতু প্লাস আছে তাহলে এটা বৃদ্ধি পাবে, আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে হ্রাস পেত। যেহেতু প্লাস করে পেলাম তাহলে অ্যান্সার হবে কত? 10% হারে বৃদ্ধি পাবে, হ্রাস কিন্তু পাবে না। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। একটু মন দিয়ে কোশ্চেনগুলো শুনবে, আর যদি কোনো কারণে তোমাদের বুঝতে না পারো একবার ব্যাক করে দেখে নাও, অবশ্যই বুঝতে পারবে। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে। নেক্সট বলেছে দেখো, এ বি ও সি ক্রমিক সমানুপাতি হলে কোনটি সত্য নয় বলেছে। তাহলে দুয়ের দাগের যে প্রশ্নটা দিয়েছি, এ বি সি ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি মানে কি বলো? আমি এইভাবে লিখতে পারি, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি লিখতে পারি, এটাকে আমি কে ধরে নিতে পারি। তার মানে দেখো এ সমান লিখতে পারি বি কে, কারণ এটা কে এর সঙ্গে সমান হবে। তাহলে বি সমান সি কে, কেন? এটাও কে এর সঙ্গে সমান হবে। আবার সি সমান ডি কে, কারণ এটাও কে এর সঙ্গে সমান হবে। এবারে এই ডি সি, যে ডি কে এটা এখানে বসাতে পারি সি এর জায়গায়, তাহলে এটা কত হয়ে যাবে? ডি কে ইন্টু কে হয়ে যাবে, মানে কত হবে? ডি কে স্কোয়ার। আবার এই বি এর মানটা ডি কে স্কোয়ার যে পেলাম এই জায়গায় বসাতে পারি আমি। তাহলে ডি কে স্কোয়ার ইন্টু, বলো বি কে রয়েছে ইন্টু কে, তার মানে কত পাচ্ছি? ডি
কে টু দা পাওয়ার 3 মানে ডি কে কিউব পেলাম। আশা করি তোমাদের বোঝাতে একদম ইজি কনসেপ্ট। শুধু কথাগুলো আমার মন দিয়ে একটু শুনবে, দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে না? একদম কোনো সমস্যা হবে না, এইটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। তাহলে ডি কে কিউব। এবারে বলছে কোনটি সত্য নয়, মানে প্রত্যেকটা অপশানে দেখো বাম দিকে একটা রয়েছে, ডান দিকে একটা রয়েছে। দেখো বাম দিকে একটা রয়েছে সমান চিহ্ন দিয়ে, ডান দিকে রয়েছে, বাম দিকে রয়েছে সমান চিহ্ন দিয়ে, ডান দিকে। বলবে স্যার এইটা কি সবগুলো আমরা করব? সবগুলো করব? আমি বলবো যে না, সবগুলো করার প্রয়োজনে একটু যদি ট্রিক্স কাজে লাগাও তাহলে কিন্তু অপশনগুলো তোমরা চেক করেও বলতে পারবে। দেখো এইখানে দেখো সবগুলোতে, এইখানে দেখো ভালো করে লক্ষ্য করো, এইখানে স্কোয়ার রয়েছে, এ স্কোয়ার রয়েছে, এখানে বি স্কোয়ার রয়েছে। তাহলে এ স্কোয়ার এর জায়গায় যদি বসাই তাহলে ডি এর মান কিন্তু ডি স্কোয়ার হয়ে যাবে। আবার বি এর মানও যদি বসাই বি এর জায়গায় কিন্তু ডি স্কোয়ার হবে, মানে দুটো থেকে ডি স্কোয়ার কমন আসবে। সেকেন্ডটাতেও যদি বসাই, একটু শুনবে মনে, একটু হাই লেভেলের কোশ্চেনগুলো দিয়েছে, একটু শোনো। যদি তোমাদের আমি অঙ্ক করাই প্রত্যেকটার মান বের করেও করে দিতে পারবো, কিন্তু এখানে সেইভাবে করলে অনেক সময় চলে যাবে। এবারে দেখো সি স্কোয়ারের জায়গায় যদি আমি বসাই, সি এর মান কত, ডি কে, তাহলে এইখানেও আমি সি স্কোয়ারের জায়গায় বসালে ডি স্কোয়ার কে স্কোয়ার হবে, ঠিক না? আর ডি স্কোয়ারের জায়গায় বসালে ডি স্কোয়ার হচ্ছে, এখান থেকেও ডি স্কোয়ার কমন আসবে। তাহলে দুটোতে দেখো ডি স্কোয়ার কমন হলে ডি টু দ্য পাওয়ার 4 সামনে আসবে, ইন্টু কনস্ট্যান্ট থাকবে। আর এই দিকেও একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছি, দেখো বি স্কোয়ার মানে সি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি, ডি স্কোয়ার আসবে, বি এর মান তো ডি কে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার যদি দিই নিশ্চয়ই ডি কে স্কোয়ার মানে ডি স্কোয়ার কে টু দ্য পাওয়ার 4 আসবে। আবার সি স্কোয়ারের জায়গায় যদিও বসাই আমি ডি কে, সেখানেও ডি স্কোয়ার আসবে, তাহলে ডি স্কোয়ার কমন আসবে এবং আবার স্কোয়ার রয়েছে, তার মানে ডি টু দ্য পাওয়ার 4 হয়ে যাবে। দেখো এইদিকেও ডি টু দ্য পাওয়ার 4 হচ্ছে, এইদিকেও ডি টু দ্য পাওয়ার 4 হচ্ছে, তার মানে এটা কিন্তু ঠিক হবে। ক্লিয়ার করাতে পারলাম তোমাদের, আমি জিনিসটাকে বোঝাতে পারলাম? তার মানে তোমাকে কিন্তু অপশন চেক করতে হবে একটু বুদ্ধি খাটিয়ে, সেম ভাবে এই বিটাকেও সেম ভাবে করবে। এবারে সি তে একটু দেখি, দেখো সিটা এখানে ভুল হবে, আমি করে দেখেছি সি ভুল হচ্ছে। এবারে দেখো সি কেন ভুল হচ্ছে ভালো করে লক্ষ্য করো, সি এর বাম দিকে কি আছে বলো, সি এর বাম দিকে কি আছে, এ প্লাস বি, সি প্লাস ডি, এটা বসালে দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে, ডি প্লাস এ। তাহলে দেখো এর জায়গায় আমি যদি ভ্যালুটা বসাই, এর জায়গায় ভ্যালুটা বসাই, এ সমান কি হবে, ডি কে কিউব, প্লাস বির জায়গায় কত হবে, ডি কে স্কোয়ার। আচ্ছা, এবারে দেখো সির জায়গায় বসালে, সি জায়গায় ডি কে বসাবো, ডি কে প্লাস ডি, ডি যেমন আছে থাকবে। আবার ডি প্লাস এর জায়গায় বসাবো আমি ডি কে কিউব, ইয়েস অর নো, ডি কে কিউব। তাহলে দেখো এইখান থেকে ডি কমন আসবে, এখানেও ডি কমন, এখানে, তাহলে তিনটা ডি যদি চলে আসে, ডি কিউব ইন্টু কনস্ট্যান্ট টার্ম আসবে, ইন্টু কনস্ট্যান্ট মানে ধ্রুবক কিছু একটা আসবে, থাক। কিন্তু বাম দিকে দেখো লক্ষ্য করো, এবি প্লাস বিসি প্লাস সিডি আছে, একটু দেখিয়ে দিই আমি, এবি প্লাস বিসি প্লাস সিডি রয়েছে। তাহলে এবি প্লাস বিসি প্লাস সিডি মানে এবি মানে কত, এ কত, ডি কে কিউব, তাহলে ডি কে কিউব প্লাস, সরি ইন্টু বি, বি কত আছে, ডি কে স্কোয়ার, বি হচ্ছে ডি কে স্কোয়ার। এইরকম ভাবে প্রত্যেকটাতে দেখো ডি স্কোয়ার আসবে, একটু ভ্যালু যদি বসাও, তাহলে দুটো থেকে যদি কমন আসে ডি স্কোয়ারই কমন আসবে, ভেতরে একটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে একটা জিনিস দেখো লক্ষ্য করো, এখানে ডি কিউব আসছে, এখানে ডি স্কোয়ার আসবে, কখনোই সম্ভব? তাই বলছে যে অপশন সি হবে এখানে মানে ভুল, মানে অপশন সি, যেহেতু এখানে বলেছে কোনটি মিথ্যা হবে, দেখো সত্য নয়, তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ দুয়ের দাগের হবে অপশন সি। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। একটু মন দিয়ে শুনতে হবে, যে এই এই মানে এই যে পেজে না কোশ্চেন গুলো না একটু বোধমূলক টাইপের দিয়েছে, মানে তোমাকে একটু বাজিয়ে দিবে, ঠিক আছে না? একটু ধৈর্য ধরে তোমার অঙ্কগুলো না করলে কিন্তু করতে পারবে না। তাই বলছি প্রত্যেকটা প্রশ্ন যেভাবে বলছি একটু নিখুঁত বোঝার চেষ্টা করো। সবাইকে বলবো যদি মন দিয়ে শোনো এবং শেষ পর্যন্ত থাকো, ভীষণ উপকারে লাগবে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু মাথার মধ্যে গেঁথে যাবে, এইটুকু আমি তোমাকে বলতে পারি। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার দেখো, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখে নাও। বলছে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু সর্বসম নয়, ঠিক না? তাহলে দেখো সদৃশ কিন্তু সর্বসম নয়, 3-এর দাগের কোশ্চেনে। আচ্ছা দুটো ত্রিভুজ সদৃশ কখন হয়? বলবে যে স্যার আমরা তো জানি যে তিনটি কোণের মান যদি দুটো ত্রিভুজের অনুরূপ, যে তিনটি কোণের মান যদি সমান হয় তাহলে সেটা সদৃশ হবে। সর্বসময় তো অনেক রকমের শর্ত রয়েছে, এস এ এস রয়েছে, এস 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 রয়েছে, আর এইচ এস রয়েছে, এস এ এস রয়েছে, তাই না? তার মানে সেখানে কিন্তু অনেকগুলো শর্ত রয়েছে, 4টা মতো শর্ত রয়েছে। কিন্তু সদৃশতা কি বলছে, যে বাবু আমাদের হয় অনুরূপ কোণগুলোর মান সমান হবে, না হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত যদি সমান হয়। তাহলে অনুরূপ কোণের মান সমান কথার অর্থ কি, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, মানে সমবাহু ত্রিভুজ ধরেছি। তাহলে এর সঙ্গে আমি এইরকম একটা ত্রিভুজ আঁকবো, দেখো এরকম একটা ত্রিভুজ আঁকবো, এটাও 60 ডিগ্রি নিতে পারি আমি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি করতে পারি। কারণ সমবাহু ত্রিভুজ কি একই রকম একটাই হবে না, সমবাহু ত্রিভুজ অনেক রকম, কারণ বাহুর দৈর্ঘ্য চেঞ্জ করে দিলে, কোণের মান সেম রেখে বাহুর দৈর্ঘ্য চেঞ্জ করে দিলে সমবাহু ত্রিভুজের কি চেঞ্জ হবে বলো, আকৃতিটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, আকৃতিটা চেঞ্জ, সরি মানে আকারটা আলাদা হবে, আকৃতিটা সেম থাকবে, মানে একই রকম দেখতে। দুটোই কিন্তু দেখো এটাও সমবাহু ত্রিভুজ, এটাও সমবাহু ত্রিভুজ, তাহলে দেখতে একই রকম, কিন্তু আকারটা কিন্তু তাদের আলাদা, ছোট আকার বড় আকার।
আকৃতি মানে কি? আকৃতি মানে হচ্ছে দেখো অপশন বি হবে এখানে সঠিক উত্তর দিলে তোমাদের বোঝাতে পারবো। ত্রিভুজ দুটি আকৃতি এক হবে কিন্তু আকার আলাদা হবে। আকৃতি এক মানে কি? দুজনকে দেখতে একই রকম হবে। দেখতে একই রকম কিন্তু সেটা ছোট হতে পারে বড় হতে পারে, কিন্তু দেখতে একই রকম অর্থাৎ আকৃতি এক হবে, একই রকম হবে, আকারটা আলাদা হবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম, বাকিগুলো কিন্তু হবে না। এবারে দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে। আর একক বহির্ব্যাসার্ধ এবং, আচ্ছা এখানে রয়েছে কোশ্চেনটা দেখো, বলছে আর একক বহির্ব্যাসার্ধ এবং আর একক অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলাকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এইটা অপশানগুলো তোমাকে দিয়ে দিয়েছে। আমরা অপশানের দিকে দেখবো না, আমরা আমাদের কাজ কি বলো, আমরা সবসময় কি করব, একদম অঙ্কটাকে ডিটেল বুঝবো এবং সেইভাবে করার চেষ্টা করব যাতে কোনো রকম ভাবে সমস্যা কিন্তু না হয়। বোঝা গেছে? বোঝাতে পারলাম? তাহলে দেখো, আর বহির্ব্যাসার্ধ তার মানে একটা বাটি রয়েছে, ফাঁপা অর্ধগোলাকৃতি বাটি রয়েছে এরকম করে, একটা ফাঁপা অর্ধগোলাকৃতি বাটি রয়েছে এইরকম, এরকম একটা ধরো বাটি রয়েছে। আমি ছবি ঠিকঠাক আঁকতে পারি না, যাই হোক মোটামুটি একটা বাটি এঁকে দিলাম তোমাদের। এবারে দেখো, তাহলে এই বাটির আমি ব্যাসার্ধ ধরতে পারি, বহির ব্যাসার্ধ একটা অন্তর ব্যাসার্ধ রয়েছে, মানে এই যে উপরের অংশটা দেখো, এইখান থেকে যদি আমি এইটাকে স্মল আর ধরি, এইটা বাকি বড়টা কি হবে বলছে ক্যাপিটাল আর, কেন বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর অন্তর ব্যাসার্ধ বলে দিয়েছি কি আমাদের বলো স্মল আর। ক্লিয়ার হয়েছে? বলছে বাটিটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। একটু বাবু মন দিয়ে শোনো, যদি আমি ধরি যে অর্ধগোলাকৃতি যে বাটিটা রয়েছে ভেতরের যদি এই ক্ষেত্রফলটা যদি আমি ধরি, এই ভেতরের ক্ষেত্রফলটা যদি ধরি, তাহলে ভেতরের যে ক্ষেত্রফলটা হবে, ভেতরের যে ক্ষেত্রফলটা হবে কত হবে বলতো, কত হবে বলতো, 2πr²। কেন? কারণ আমরা জানি গোলকের পুরো সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় 4πr²। যেহেতু অর্ধগোলক বলে দিয়েছে, যেহেতু অর্ধগোলাকৃতি বাটি বলেছে, তাহলে 2πr² হবে। আচ্ছা, বাইরের ক্ষেত্রফল কত হবে? বাইরের ক্ষেত্রফল হবে 2πR²। কেন? বাইরের ব্যাসার্ধ ক্যাপিটাল আর বলে দিয়েছে। ক্লিয়ার হয়েছে? এবারে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দেখো বাটিটা যে ফাঁপা বলেছে না, ফাঁপা তো বলেছে, এবারে এই যে উপরের অংশটা না, এই দেখো এই যে উপরের অংশটা না, এই এই যে অংশটা, এটা তো একটা ক্ষেত্রফল হয়েছে, যেহেতু ভেতরের ব্যাসার্ধ বাইরের ব্যাসার্ধ মানে একটা চওড়া অংশ রয়েছে, সেটার ক্ষেত্রফল তো আমাকে ধরতে হবে। তাহলে এই দুটো ক্ষেত্রফল যোগ করব, আর এইটার ক্ষেত্রফল মানে কি বলো, মানে এইরকম রয়েছে দেখো, বাটিটার এইরকম একটা মুখ রয়েছে, এটা একটা এইরকম মুখ রয়েছে, তার মানে মুখের এই অংশটার তো ক্ষেত্রফল আমাকে যোগ করতে হবে। আমি ভেতরের বাইরের অংশ তো যোগ করে দিলাম, তাহলে ভেতরে এবং বাইরের যে ক্ষেত্রফল দুটো যোগ করলে কত হবে, 2πr² প্লাস 2πR² হলো। কিন্তু এই অংশের ক্ষেত্রফল কি হবে? এই অংশের ক্ষেত্রফল বলবে স্যার এটা তো একদম সহজ, যে বাইরের ক্ষেত্রফল এটা একটা বৃত্তাকার অংশ, বাইরের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই তাহলে এই অংশের ক্ষেত্রফলটা পাবো। আর বাইরের ক্ষেত্রফলের যে ব্যাসার্ধ সেটা আর বলে দিয়েছে, ছোটটা হচ্ছে স্মল আর বলে দিয়েছে। তার মানে এর সঙ্গে আমি যোগ করব কি বলতো, কি যোগ করব, বাইরের ক্ষেত্রফল মানে πr², যেহেতু বৃত্ত, মাইনাস π r², এটা মাইনাস করে দেবো, কারণ বড়টা থেকে ছোটটা মাইনাস করলে এই যে ডট ডট দিচ্ছি এটা পাবো, এবং সেই যে অংশ যেটা পাচ্ছি সেটা প্রথমেরটার সঙ্গে মানে এই ভেতরের এবং বাইরেরটার সঙ্গে যোগ করে দিলে যেটা পাবো ওটাই হচ্ছে ওই বাটির সমগ্রতলের ক্ষেত্রফল। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম, একটু মন দিয়ে শুনবে জিনিসগুলো, দেখবে। এই বললাম না, এই যে স্কুলটা দিয়েছে না, ডিস্ট্রিক্টটা দিয়েছে, এটা একটু একটু অন্যরকম দিয়েছে, তোমরা একটু মন দিয়ে শুনবে, একটু সময়ও লাগবে কোশ্চেনগুলো করাতে। এইরকম বলছি যেটা একটু বোধমূলক প্রশ্ন দিয়ে দিচ্ছে, বুঝতে? বোধমূলক মানে কি, জাস্ট তোমাকে লজিক্যাল রিজনিং টাইপের কোশ্চেনগুলো তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, তাই না? তাহলে দেখো 2πr² যোগ করবো প্লাস 2πr² প্লাস πr², তাহলে একটু ভেঙে নিই, 2πr² প্লাস 2πR² প্লাস πr² মাইনাস πr², তাহলে 2πr² π যোগ করলে কত হবে 3πR²। আচ্ছা 2πr² মাইনাস πr² করলে কত হবে প্লাস πr²। তাহলে এটাই হচ্ছে কি বলো বাবু আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে অপশান এটা কোথায় আছে, 3πr² প্লাস πr², মানে অপশান বি হবে এখানে সঠিক উত্তর, 3πr² প্লাস πr²। ক্লিয়ার হয়েছে? বারবার বলছি, যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবে, নেক্সট ভিডিওতে আমি বলবো। তোমাদের কোনো কোশ্চেন যদি সমস্যা থাকে প্রত্যেকটা, আমি তো 1 নাম্বার 2 নাম্বারের করাচ্ছি, লং কোশ্চেনও যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, দাগ নাম্বারটা দিয়ে জানিয়ে দিবে, আমি অবশ্যই বুঝে যাবো। নেক্সট ভিডিওতে কিন্তু সবার কমেন্টগুলোকে নিয়ে আমি একটা ভিডিও করে দিব লং কোশ্চেনের। যদি কোনো লং কোশ্চেন তোমাদের আটকায়, নতুন নতুন কোশ্চেনগুলো যেগুলো বইতে নেই যদি আটকায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে পেজ নাম্বারটা দিয়ে দিবে এবং দাগ নাম্বারটা দিয়ে দিলে আমি বুঝে যাবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে আসে
তবে কোণের পরিমাপ কি হবে? দেখো কত সুন্দর কোশ্চেন। এইরকম কোশ্চেন যদি আসে, যদি কারোর থিওরি ভালো না বোঝা থাকে, মানে মানে বোঝাতে চাইছি যে শুধু অঙ্ক করে গেলে কিন্তু এই কোশ্চেনগুলো করা যাবে না। কিছু কিছু কোশ্চেন আছে, তাই না? আরো আছে দেখবে যে তোমাদের শুধু যদি অঙ্ক করে যাও তাহলে কোশ্চেনের অ্যান্সার কিন্তু করতে পারবে না। তার জন্য কিন্তু থিওরিটাকে ভালো করে বুঝে করবে, তাতে কি হবে, যে কোনো কোশ্চেন তোমরা অনায়াসে করতে পারবে। দেখো, কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ আবর্তন করছে, তার মানে দেখো এটা একটা রশ্মি ছিল, এ কি করছে, এই দিকে ঘুরছে, এই ঘড়ির কাঁটার দিক মানে এই দিকে, বিপরীত দিকে মানে এই দিকে। তাহলে তোমরা একটা জিনিস থিওরিতে যখন যখন শুরু করছিলে কি পড়ছিলে, যে ঘড়ির কাঁটার দিক বিপরীত দিকে গেলে প্লাস হবে, আর ঘড়ির কাঁটার দিকে গেলে নেগেটিভ হবে। ইয়েস অর নো? তার মানে দেখো বলছে, দেখো ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ ঘুরে আসবে, মানে এই দিকে এসে এইভাবে আবার সেই অবস্থানে ফিরে আসবে, আবার প্রথম অবস্থানে ফিরে এলো। তবে কোণের পরিমাপ কি হবে? তাহলে দেখো শুরু থেকে এখানে এলো, তার মানে টোটাল কত, 360 ডিগ্রি সে আবর্তন করেছে। ইয়েস অর নো? 360 ডিগ্রি ঘুরে এসে, তাহলে 360 ডিগ্রি, তাহলে কি বাড়বে? বলবে না স্যার, যেহেতু নেগেটিভ হচ্ছে তার মানে 360 ডিগ্রি কিন্তু কমে যাবে। বলবে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলতো তাহলে প্লাস হতে থাকতো, ঘড়ির কাঁটা যেহেতু দিকে বলেছে তাই বলছে মাইনাস হবে। কেন? কারণ এই রকম যদি একটা কোণ থাকে না, এইটা যদি আমাদের 30 ডিগ্রি হয় না, এই নিচের দিকে যদি আমার এইখান থেকে রশ্মিটাকে যদি নিচের দিকে নামাই, অ্যারো সাইন দেখো ভালো করে দেখবে, অ্যারো সাইনটা উপরের দিকে যে 30 ডিগ্রি, নিচের দিকে যেই নামাচ্ছি একই কোণ যদি হয় -30 ডিগ্রি হয়, তাহলে পুরোটা এইভাবে ঘুরে এসে -60 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি কমে যাবে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 6। বলছে দেখো, প্রথম শ্রেণীতে 15 জনের গড় এক্স বা x1 বার বলে দিয়েছে বছর, পরবর্তী 20 জনের গড় বয়স x2 বছর, x2 বার বছর, 35 জনের গড় বয়স কত হবে? খুব ভালো কোশ্চেন এবং এটা সহজ। তাহলে 15 জনের গড় বয়স যদি x1 বার বলে দেয়, তাহলে 15 জনের মোট বয়স, কত হবে? বলবে স্যার 15 ইন্টু এক্স বার, x1 বার। ঠিক, যদি আমি বলি যে 3 জনের গড় বয়স 6 বছর, তাহলে 3 জনের মোট বয়স নিশ্চয়ই 18 বছর হবে, গড় বলে দিয়েছে তো। তাহলে x1 বার হচ্ছে গড়, তার সঙ্গে 15 জনের মোট বয়স করে দিয়েছি। আচ্ছা, তাহলে 20 জনের মোট বয়স বলবে স্যার এটা তো হবে 20 ইন্টু x2 বার। ইয়েস অর নো? 35 জনের গড় বয়স কত হবে? তাহলে 15 + 20 মানে 35 জন, তাহলে 35 জনের যে মোট বয়স সেটা কত হবে? 15 x1 বার প্লাস 20 x2 বার। তাহলে 35 জনের গড় বয়স কত হবে? বলবে স্যার 35 দিয়ে ভাগ করে দিব, x1 বার প্লাস 20 x2 বার বাই 35। 35 জনের গড় বয়স, 35 জনের গড়, গড় মানে কি বলো? গড় মানে হচ্ছে আমরা কি করব, কি করব, গড় মানে আমরা ভাগ করব, যতজনের গড় বলেছে চাইছে সেটা আমরা কি করে দিব, ভাগ করে দেব। তাহলে অপশান এটা হবে সঠিক উত্তর। কোথায় আছে আমরা দেখবো। আচ্ছা, 35কে এখানে 15 + 20 লিখেছে, অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। 15x বার প্লাস 20x2 বার বাই 15 + 20, 15 + 20 মানে 35, এই ডি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার, আচ্ছা এটা কমপ্লিট হলে এরপরে আমরা শূন্যস্থান পূরণের দিকে এগোবো। তাহলে এতক্ষণ অবধি যারা দেখছো সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ। কেন, তোমরা যারা যারা দেখছো এতক্ষণ অবধি সবাইকে ধন্যবাদ। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, ভীষণ উপকারে লাগবে। তোমাদের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনও আমি নিয়ে আসবো, শুধু আমার ভিডিওগুলো যদি তোমরা ফলো করো, তোমাদের মাধ্যমিক এক্সামের আগে তোমাদের আমি টেস্ট পেপার, ডব্লিউবিটিএ, বিটিএ ম্যাক্সিমাম শেষ করার চেষ্টা করব। শুধু সঙ্গে যদি থাকো আর যদি তোমরা সাপোর্ট করো, মানে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, লাইক করো, বন্ধুদের একটু বলো যে কোশ্চেনগুলো আমি যে আলোচনা করছি তোমাদের কেমন লাগছে, তাহলে কিন্তু তারাও তোমাদের আমার ভিডিওগুলো এসে দেখবে, এতে অনেকটা সাপোর্ট ফিল হবে। ফ্রিতে দেখ, কোনো অসুবিধা নেই, জাস্ট তোমাদের একটু সাপোর্ট দরকার, ঠিক আছে? এবং চ্যানেলটিকে যদি নতুনও সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 2 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি বলেছে দেখো, বলছে সাব্বা দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগার 2/7 হলে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ হবে? দেখো কত সুন্দর কোশ্চেন। সুন্দর কোশ্চেন মানে বলতে চাইছি এইগুলো যদি তোমাদের মাধ্যমিক এক্সামে আসে, তাহলে অনেক স্টুডেন্ট কিন্তু এইসব কোশ্চেনে একটু হলেও, ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবো যে প্রবলেম ফেস করবেই। কিন্তু মন দিয়ে শুনলে দেখবে এরকম টাইপের কোশ্চেন কিন্তু কঠিন নয়, জাস্ট তোমাকে ঘুরিয়ে দিয়েছে। তাহলে দেখো, দীপকের মূলধনের আনুপাতিক ভাগার, মানে দীপকের যে মূলধনের আনুপাতিক ভাগার বলে দিয়েছে বলো 2/7। তাহলে বলো সাব্বার মূলধনের আনুপাতিক ভাগার কত হবে? বলবে স্যার একদম সহজ, 5/7। কি, যদি তোমাকে বলি আমি যে 2:5 তাদের মূলধনের অনুপাত বলি, তাহলে তাহলে কি বলবে? এটা এটা ধরো দীপক, এটা ধরো সাব্বা, 2:5 যদি বলি, তাহলে বলবে যে দীপকের আনুপাতিক ভাগার হবে স্যার 2/7, 2 এই দুটোর যোগফল। আর সাব্বার কত হবে? 5/7। তো সেটাই তো লিখেছি, দীপকের যদি 2/7 হয়, সাব্বার 5/7। বললাম না বোধমূলক প্রশ্ন টাইপের। এবারে দেখো,
বলছে কোশ্চেন কি বলেছে, দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ? দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ? আচ্ছা, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, দিলে জিনিসটা আমি বোঝাতে পারবো। যদি বলি যে দীপকের মূলধন 100 টাকা, ঠিক? আচ্ছা, সাব্বার মূলধন আমি বললাম ধরো 25 টাকা, 100 রুপিস, এটা 25 রুপিস। তাহলে তোমাকে যদি বলি দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ, তুমি বলবে স্যার একদম সহজ, এটা হচ্ছে 4 গুণ। কিভাবে বের করলে 4 গুণ? তার মানে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ বের করতে হলে 4 গুণ ডাইরেক্ট জেনে জেনে মানে বোঝা যাচ্ছে বলে বুঝতে পারছো, কিন্তু অ্যাকচুয়ালি 4 বেরোচ্ছে কি করে, মানে হচ্ছে 100/25 করলে তবে 4 পাচ্ছি। তাহলে যার মূলধনে যত গুণ বলবে সেটাকে উপরে রাখবো। বলছে দীপকের মূলধন, দেখো দীপকটাকে উপরে রেখেছি, সাব্বাকে নিচে রেখেছি, তাই তো 4 পেয়েছি। তাহলে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ বলতে গেলে কি বলবো আমরা, 2/7/5/7, কারণ দীপকের মূলধনটাকে উপরে রাখবো, সাব্বার মূলধনকে নিচে রাখবো, দিলেই তো কত গুণ পাবো। তাহলে 2/7 ইন্টু 7/5 গুণ করে দিলে, কাটাকাটি করে দিলে পাবো 2/5। তাহলে অ্যান্সার হবে, বলো দেখো, 2/5 গুণ। একদম সহজ কোশ্চেন। এত গুণ হবে দীপকের মূলধন, এবং দীপকের মূলধন সাব্বার মূলধনের এত গুণ, 2/5 গুণ। তাহলে যার মূলধনের কত গুণ বলবে, যার মূলধন প্রথম থাকবে সেটাকে উপরে রাখবো, নিচে রাখবো যার গুণ বলবে। ঠিক আছে, বোঝাতে পারছি? একটু শুনলে বুঝতে পারবে আশা করি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2। বলছে এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি দিয়ে দিয়েছে, 5, 10, 4, 12.5, 25, 2, 8, 6.25। বলছে এক্স ও ওয়াই কি ভেদে থাকবে, ব্যস্ত ভেদে থাকবে না সরল ভেদে থাকবে? এটা করার জন্য কিন্তু তোমাকে দুটো জিনিস মনে রাখতে বলবে, যে স্যার কি জিনিস। তাহলে কি জিনিস বলতে গেলে বলবো তোমাদের আমি, যে সরল ভেদে কখন থাকবে সম্পর্ক হলে, আর ব্যস্ত ভেদে কখন থাকবে। বলছে এক্স এবং ওয়াই, বলছে দুটো সম্পর্কে থাকতে পারে, একটা সরল ভেদে থাকতে পারে, একটা ব্যস্ত ভেদে থাকতে পারে। কি করে ধরবো? বলবে যে স্যার যদি x/y সমান যদি কনস্ট্যান্ট হয়, মানে ধ্রুবক হয়, মানে এক্স এবং ওয়াই এর অনেকগুলো মান দিয়ে দিয়েছে, তাদের ভাগফলগুলো যদি সমান হয়, তাহলে এটা কি বলবো, সরল ভেদে থাকবে। সরল ভেদে থাকবে। এবার বলছে যে স্যার এক্স ওয়াই সমান যদি কনস্ট্যান্ট হয়, তার মানে এক্স ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই যদি সমান হয়ে যায়, তাহলে বলবে স্যার এটা ব্যস্ত ব্যস্ত ভেদে ব্যস্ত ভেদে থাকবে। ক্লিয়ার হয়েছে? এইখানে দেখবো x/y করেও দেখবো, x ইন্টু ওয়াই করে দেখবো, কিন্তু তোমরা অবশ্যই স্মার্ট সবাই। তাহলে দেখো এখানে x ইন্টু ওয়াই যদি করি, তাহলে 5 ইন্টু 10 সমান কত, 50। সেকেন্ডটার x ইন্টু ওয়াই যদি করি, 4 ইন্টু 12/5, এটাও দেখো 50। 25 ইন্টু 2, এটাও হচ্ছে আমাদের 50। 8 ইন্টু 6.25, এটাও 50। তার মানে আমাদের গুণফলটা দেখো কনস্ট্যান্ট আসছে, মানে সেম আসছে, ধ্রুবক একটা আসছে। তার মানে এটা কি ভেদে থাকবে বলো, এটা হবে ব্যস্ত ভেদে। ব্যস্ত ভেদে থাকবে। আশা করি বোঝাতে পেরেছি আমি তোমাদের, ঠিক না? নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, বলছে কোনো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি কি? দেখো এটা তোমাদের একটা উপপাদ্য দিয়েছে, মনে করো বৃত্তস্থ চতুর্ভুজ হয়, বৃত্তস্থ চতুর্ভুজ হয়। বলে স্যার তাহলে এটার ছবিটা কেমন হবে? হ্যাঁ, ছবিটা এরকম হবে, দেখে নাও। এরকম একটা তোমাদের যে কোনো একটা চতুর্ভুজ যদি দিয়ে দিই, এটা একটু রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, ধরো এর সমদ্বিখণ্ডক করলাম, এর সমদ্বিখণ্ডক করলাম, এর সমদ্বিখণ্ডক করলাম, এইরকম দেখো মনে করো। এই যে ভেতরে যে চতুর্ভুজটা বেরিয়েছে না, এই যে ভেতরের যে চতুর্ভুজটা বেরিয়েছে, এইটা এইটা কিন্তু বলছে, এটা কিন্তু কি হবে বলতো, একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে, তাই না? মানে প্রত্যেকটা যে শীর্ষবিন্দু ওই চতুর্ভুজের, সেটা কিন্তু বৃত্তের উপরে অবস্থান করবে। আশা করি বোঝাতে পেরেছি। তোমাদের একটা উপপাদ্য প্রয়োগ রয়েছে, প্রয়োগটা তোমরা অবশ্যই দেখে নিও। আমার মনে নেই কত নম্বর প্রয়োগ, কিন্তু রয়েছে তোমাদের। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 4-এ যাবো। কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখে নিই একবার আমরা। বলছে একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে অক্ষের চারপাশে টুকরোটি একবার পূর্ণ আবর্তনের ফলে যে ঘনবস্তু তৈরি হয় সেটি কি হবে? তাহলে আমরা চিত্রটা একটু অঙ্কন করে দেখি কেমন লাগে চিত্রটা। বলছে একটি আয়তক্ষেত্রাকার টুকরো, ধরো এরকম একটা আয়তক্ষেত্রাকার টুকরো রয়েছে, এরকম আয়তক্ষেত্র। বলছে দেখো টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে, এইটাকে অক্ষ করে ধরো এরকম একটা আয়তক্ষেত্রাকার টুকরো রয়েছে, দেখো উপরেও এরকম বাঁধা রয়েছে, নিচেও এরকম, মানে উপরে একটা বাহু রয়েছে, নিচেও বাহু রয়েছে। বলছে এর দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য মানে কোনটা বলো তো? এর দৈর্ঘ্য মানে কোনটা? এর দৈর্ঘ্য মানে হচ্ছে এইটা, এইটা হতে পারে, নাহলে এইটা হতে পারে। বলছে এইটাকে তোমাকে অক্ষ করে এটাকে ঘুরাবো, আমি এরকম করে ঘুরিয়ে দিলাম। তাহলে একবার যদি ঘুরিয়ে আনি, তাহলে দেখো খুব ইজিলি বুঝতে পারছি আমি, এটা কিন্তু একটা চোঙ তৈরি হয়ে যাবে, হ্যাঁ কি না? লম্ব বৃত্তাকার চোঙ হবে। দেখো এইটাকে, এই বাহুটাকে, এটাকে ফিক্সড রাখো, এটাকে অক্ষ করে মানে এটাকে ফিক্সড রাখবো, দিয়ে এটাকে এইরকম ভাবে ঘুরিয়ে আনবো। তাহলে এইটাকে এইরকম ভাবে ঘুরিয়ে আনবো, তার মানে দেখো এটা একটা কিন্তু
এইরকম ভাবে ঘুরিয়ে আনবো। তার মানে দেখো একটা লম্ব একটা চোঙ তৈরি হয়ে যাবে। এটাকে বলবো আমরা লম্ব বৃত্তাকার লম্ববৃত্তাকার চোঙ। বলবে স্যার শুধু চোঙ বললে কি ভুল হবে? আমি বলবো 100% ভুল হবে। কেন? কারণ এটা কিন্তু আয়তক্ষেত্র বলে দিয়েছে, তাই না? চোঙ একটা শুধু চোঙ বললে কিন্তু কথাটা পুরোপুরি ঠিক নয়। লম্ববৃত্তাকার চোঙ কেন বলতো? আয়তক্ষেত্রের প্রতিটা কোণ কি হবে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে তবে কিন্তু লম্ববৃত্তাকার চোঙ হবে। কিন্তু এই আয়তক্ষেত্রের জায়গায় যদি অন্য যে কোনো চতুর্ভুজ দিয়ে দিত, ঠিক আছে না, এরকম যে কোনো একটা তোমাকে ধরো চতুর্ভুজ দিয়ে দিত, তখন এটাকে ঘুরালেও চোঙ তৈরি হবে, কিন্তু সেটা লম্ববৃত্তাকার চোঙ নাও হতে পারে, ঠিক না? সেটা লম্ববৃত্তাকার চোঙ নাও হতে পারে, মানে তার কোণটা এখানে 90 ডিগ্রি নয়। 90 ডিগ্রি হলে তবে তো গিয়ে লম্ববৃত্তাকার চোঙ হবে, যেহেতু তোমরা পড়েছো, জানো। এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস। নেক্সট কোশ্চেনে যাবো, অপশন এটা হবে অ্যান্সার লম্ববৃত্তাকার চোঙ। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 5। বলছে দেখো একটি সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্মকোণের দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি একটি ড্যাশ অনুপাত হবে। খুব ইজি কোশ্চেন। এখানে প্রত্যেকটা প্রশ্ন খুব ইন্টারেস্টিং, ভালো লাগলো আমার। অঙ্কটা মানে পেজটা করে বা পেজটা তোমাদের করিয়ে খুব ভালো লাগছে যে কোশ্চেনগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং দিয়েছে, এইটুকু আমি বলতে পারি তোমাদের। একটি সমকোণী ত্রিভুজে একটি সূক্ষ্মকোণের কোসাইন, মানে দেখো কোসাইন মানে কি, ধরো cos থিটা আমি ধরতে পারি। cos থিটা মানে কি? cos থিটা মানে কি বলবে স্যার? ভূমি বাই অতিভুজ। এইটা মানে cos থিটা। এবারে বলো, cos থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে অনুপাতটা কি হবে? একটা সমকোণী ত্রিভুজে এইটাকে কি বলবো? অতিভুজ। এইটাকে ভূমি বলবো যদি আমি এইটা থিটা সূক্ষ্মকোণ ধরি, ভূমি বলবো। আর এটা অপোজিট সাইডে কে থাকবে? লম্ব থাকবে, এটা 90 ডিগ্রি। তার মানে অতিভুজ তো সমকোণী ত্রিভুজে সবসময় বড় হবে ভূমি বা লম্বের থেকে। তাহলে ভূমি বাই অতিভুজ, যদি ভূমি ছোট হয়, উপরেরটা ছোট হয়, নিচেরটা বড় হয়, তাহলে অনুপাতটা কত হবে বলো? অনুপাতটা হবে লঘু অনুপাত। অনুপাত কেন বলবে স্যার? এ ইস টু বি, যদি এ লেস দেন বি হয় তাহলে এটা হবে লঘু অনুপাত। বলবে স্যার এ গ্রেটার দেন বি হলে এটা হবে গুরু অনুপাত। লঘু এবং গুরু অনুপাত। ক্লিয়ার হয়েছে না হয়নি? মানে তোমাকে যদি বলি যে 2:3, বলবে স্যার এটা লঘু অনুপাত। যদি বলি 3:2, বলবে স্যার এটা গুরু অনুপাত। মানে আগেরটা যদি বড় হয়, এখানে দেখো ভূমি তো আগে আছে, এই কথাটার অর্থ কি? ভূমি ইস টু অতিভুজ। অনুপাত আছে তো, ভূমি ইস টু অতিভুজ। তাহলে ভূমি ছোট, অতিভুজ বড়, তাহলে এটা কি হবে? ছোট, সামনে রয়েছে, মানে লঘু অনুপাত। বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 6। বলছে পাড়ার ক্রিকেট খেলায় 5জন 7 স্কোর করেছে, 4জন 15 স্কোর করেছে, 2জন 10 স্কোর করেছে, 11 স্কোর করেছে ও 2জন। খেলা স্কোরের সংখ্যাগুরু মান কত হবে? খুব খুব ইজি এবং একদম বেসিক কোশ্চেন, তাই না? আমরা যখন সংখ্যাগুরু মান করেছিলাম, দেখো একটা জিনিস বলি, সংখ্যাগুরু মানের সংজ্ঞাটা কি ছিল? যে যে সংখ্যাটা বেশি বার থাকবে ওটাই হচ্ছে সংখ্যাগুরু মান। ইয়েস অর নো? তাহলে দেখো 7 স্কোর করেছে কি? 5জন। 15 স্কোর করেছে 4জন। 10 স্কোর করেছে 2জন। আবার 11 স্কোর করেছেও 2জন। তার মানে দেখতে পাচ্ছি এখানে আমি 7 স্কোরটা কিন্তু বেশি জন করেছে। তাহলে এখানে যে সংখ্যাগুরু মান হবে, সংখ্যাগুরু মানটা হবে স্কোরের, সেটা কত বলো? 7। ইয়েস অর নো? 7 হবে। কেন? 7এই তো বেশি জন আছে, 5জন রয়েছে। তার মানে তোমাকে বোঝাতে চাইছে যে এখানে তুমি এরকম লেখো তো, 2 2 আছে, 3 3 3 আছে, 5 5 রয়েছে, 6 6 রয়েছে, আর 6 রয়েছে, 6 রয়েছে, এইরকম রয়েছে। তাহলে 2 কবার রয়েছে? দুবার। 3 3বার, 5 দুবার, 6 4বার। তুমি সংখ্যাগুরু মান কাকে বলবে? 6 কে বলবে। সংখ্যাগুরু মান এখানে তো 6, কারণ 6টা 4বার, বেশিবার যেটা থাকবে। বড় সংখ্যা নয়, যেটা বেশিবার। তাহলে দেখো 7 স্কোর তো বেশি জন করেছে, 5 জন করেছে, বাকি তো এখানে 4জন 2জন 2জন আছে। তাহলে বেশি নাম্বার কোনটা? 5। তাহলে 5-এর যেটা থাকবে সেটাই সংখ্যাগুরু মান। এখানে 4-এর যেটা রয়েছে সেইটাই তো সংখ্যাগুরু মান, 6কে সংখ্যাগুরু মান বলবে। তার মানে এখানে 5-এর যেটা থাকবে সেটাই সংখ্যাগুরু মান। 5 বেশি জন রয়েছে, তাহলে অ্যান্সার হবে কত? 7। 7 হবে এখানে সঠিক উত্তর। সংখ্যাগুরু মান হবে কত? 7। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেনে যাব। যদি তোমাদের কোনো কোনো সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে। এরপরে কিন্তু আমরা 2 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে সত্য মিথ্যা রয়েছে, তারপরে 2 নম্বর। ঠিক না? এই ভিডিওটা একটু বড় হবে, তোমাদের কিছু করার নেই। তোমরা একটু ধৈর্য ধরে তোমাকে বসতে হবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি মানে তোমাকেও ধৈর্য ধরে বসতে হবে। যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে অবশ্যই তোমাকে ধৈর্য ধরে বসতে হবে। দেখো নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 3-এর যে শর্ট কোশ্চেন, সত্য মিথ্যা রয়েছে। কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10% হবে? এটা সত্য মিথ্যা তো বলতে পারবো না, কত পয়সা, কিছু একটা পয়সা দিলে বুঝতে পারতাম, ছেড়ে দাও। কোশ্চেন নাম্বার 2। একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের মধ্যে একটি বাস্তব কিন্তু অপরটি বাস্তব নয়, আমি বলবো যে এটা মিথ্যা হবে। কেন বলো তো মিথ্যা হবে? কেন? বাস্তব থাকলে দুটোই বাস্তব থাকবে, আর যদি বাস্তব না থাকে তাহলে দুটোই বাস্তব হবে না। মানে একটা বাস্তব একটা বাস্তব নয়, ইমাজিনারি চলে আসবে, অবাস্তব চলে আসবে, সম্ভব নয়।
ঠিক আছে? কেন? কারণ নিরূপকের মান ভেতরে যদি তোমার কি বলে ঋণাত্মক হয়ে যায় তাহলে সেটা দুটোই কিন্তু অবাস্তব হয়ে যাবে। একটা বাস্তব একটা অবাস্তব সম্ভব নয় দ্বিঘাত সমীকরণে। নেক্সট বলেছে তো একটি ভিন্ন বৃত্তে অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। আমি বলব এটাও কিন্তু মিথ্যা। স্যার কেন মিথ্যা বললেন? কেন মিথ্যা বললাম? দেখো মন দিয়ে শুনবে। আমি এইরকম একটা একটা বৃত্ত নিলাম। ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে অর্ধবৃত্তস্থ বিভিন্ন ভিন্ন বৃত্তে আরেকটা এরকম বৃত্ত নিলাম। তাহলে দেখো অর্ধবৃত্তস্থ কোণ মানে এইটা, আবার এর অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে এইটা। এরকম নিতে পারি, এটা অন্যভাবেও নিতে পারি। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে? অনেক রকম এখানে এইটা এইদিকে এইভাবেও হবে অর্ধবৃত্তস্থ কোণ, কোনো অসুবিধা নেই। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হয় বলো? 90 ডিগ্রি হয়। এটাও 90 হবে, এটাও আমাদের 90 হবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। একটা জিনিস বলো, সর্বসম যদি হতে হয় তাহলে সমকোণী ত্রিভুজের কি শর্ত মানতে হবে? আর এইচ এস, এই শর্তটা মানতে হবে। মানে হচ্ছে আর এইচ এস মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, মানে হচ্ছে তোমার কি বলে সমকোণ, সমকোণ অতিভুজ বাহু, সমকোণ অতিভুজ বাহু, সমকোণ অতিভুজ বাহু, এই তিনটাকে তোমাকে দুজনের কিন্তু সেম হতে হবে। এখানে সমকোণ তো সেম হচ্ছে, এটাও 90 এটাও 90, কিন্তু এর বিপরীত দেখো ভিন্ন বৃত্ত বলেছে। এর এইচ কত বড় দেখো, এর অতিভুজ কত বড়, এর অতিভুজ কত ছোট। আর এর যে কোনো একটা সাইড যদি অতিভুজ হচ্ছে না মানে এখানে আমার ক্রস মানে সর্বসম হবে না। কারণ দুজনের আরও সমান হতে হবে, মানে রাইট অ্যাঙ্গেল তো ঠিক আছে সমান থাকবে, এইচও সমান হতে হবে, যে কোনো একটা সাইড সমান হতে হবে, কিন্তু এখানে সেটা তো হচ্ছে না। তার মানে এটা কিন্তু সর্বসম হবে না। কেন? ভিন্ন বৃত্ত বলে দিয়েছে। ভিন্ন বৃত্ত মানে আমি রেডিয়াস চেঞ্জ করতে পারি, মানে কি বলে তাকে তোমার ব্যাসার্ধ চেঞ্জ করতে পারি। ব্যাসার্ধ চেঞ্জ করা মানে অতিভুজ বড় ছোট হয়ে যাচ্ছে, তাহলে কি করে সম্ভব? হবে না। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 4। লম্ববৃত্তাকার শঙ্কু শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। দেখো কোশ্চেনটা, কোশ্চেনগুলো খুব সুন্দর দিয়েছে, আমি বারবার বলছি কেন বলো তো? দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু, এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু বললাম। লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে যে লম্বটা হবে না সেটা যে কোনো, এই যে বৃত্তর ভেতর নিচের যে বৃত্তটা রয়েছে যে কোনো বিন্দুতে কিন্তু লম্ব হয় না। কোথায় লম্ব হয় বলতো? যে বৃত্তের বৃত্তের কেন্দ্রে লম্ব হয়, বৃত্তের কেন্দ্রে, মানে একটা নির্দিষ্ট বিন্দুতে ওটা লম্ব থাকে, সব জায়গায় কিন্তু লম্ব হবে না। তাই বলেছে দেখো ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করে, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে কি মিথ্যা। যে যে কোনো বিন্দুকে কিন্তু স্পর্শ করে না, কেবলমাত্র বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করে, আর কোনো বিন্দুকে স্পর্শ করবে না, বৃত্তের কেন্দ্রের উপরই হবে। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটা এর সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য গ্রেটার দ্যান ভূমির দৈর্ঘ্য হলে থিটা এর মান 30 ডিগ্রি হতে পারে না। থিটা এর মান কি বলেছে বলো? 30 ডিগ্রি হতে পারে না। আচ্ছা, থিটা এর সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যে গ্রেটার দেন ভূমির দৈর্ঘ্য হলে, আচ্ছা থিটা এর মান 30 ডিগ্রি হতে পারে না, তাহলে এইটা কিন্তু আমাদের কি হয়ে যাবে বলো তো? পাঁচের দাগেরটা সত্য হয়ে যাবে। পাঁচের দাগেরটা কিন্তু সত্য হয়ে যাবে, কেন? সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে। সমকোণী ত্রিভুজ বলে দিচ্ছে একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটা এর সাপেক্ষে, এটা ধরো আমি থিটা ধরলাম, কিন্তু সূক্ষ্মকোণ থিটা এর সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য মানে সাপেক্ষে যে লম্ব, মানে এইটা লম্ব হবে এ বি সি যদি ধরি, এর সাপেক্ষে লম্ব কোনটা হবে? এ বি হবে। বলছে ভূমির দৈর্ঘ্যের থেকে যদি বড় হয়, এর দৈর্ঘ্যের থেকে যদি বড় হয় এটা, এর দৈর্ঘ্যের থেকে যদি এটা বড় হয়, তাহলে থিটা কি 30 ডিগ্রি হতে পারে? বাবু দেখো একটা জিনিস বলো আমাকে, লম্ব যদি বড় হয় মানে এ বি গ্রেটার দেন যদি বিসি হয়, তাহলে এ এ বির, তাহলে মন দিয়ে শুনবে, এবির যে বিপরীত কোণ মানে থিটাটা, বিসির যে বিপরীত কোণ এটাকে যদি আমি আলফা ধরি, এই থিটাটা কিন্তু আলফার থেকে কি হতে হবে? বড় হতে হবে। থিটাটা কিন্তু আলফার থেকে বড় হতে হবে, ইয়েস অর নো? যদি থিটাটা আলফার থেকে বড়, কেন আমি বললাম কি, যেটা যদি এটা যদি বড় হয় এটা যদি ছোট হয়, একটু কালার চেঞ্জ করছি আমি, এটা যদি বড় হয় এটা যদি ছোট হয়, তাহলে এর বিপরীত কোণটা নিশ্চয়ই বড় হবে, এর বিপরীত কোণটা নিশ্চয়ই ছোট হবে, ইয়েস অর নো? এইটুকু বোঝাতে পারলাম আমি? যদি বড় ছোট হয় তাহলে একটা যদি 30 হয়, এটা 90 ডিগ্রি বলেছে, এটা তো তাহলে কত হবে? 60 ডিগ্রি হতে হবে। কিন্তু আমাকে তো বলেছে আলফা ছোট হবে থিটা বড় হবে, তাহলে থিটা 30 ডিগ্রি কখনোই সম্ভব? সম্ভব নয়। এবারে বলবে স্যার এটাকে তো আমি 20 ডিগ্রি নিতে পারি, এর থেকে তো বড় হয়ে যাবে, থিটা তো বড় হয়ে যাবে, কিন্তু 20 ডিগ্রি নিলে ত্রিভুজটাই গঠন হবে না। কেন? 20 আর 30 যোগ করলে কত হবে? 50 হয়ে যাবে, তাই না? এটা অবশ্যই 60 হতে হবে, যেটা সম্ভব নয়। কেন? কারণ থিটা আমার বড় হতে হবে কার থেকে? আলফার থেকে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এটা কিন্তু আমাদের যে না বলেছে হতে পারে না, সত্য, ঠিক না? কখনোই 30 ডিগ্রি থিটা হতে পারে না। নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 রাশি বিজ্ঞানের বলেছে দেখো সাম অফ এফ আই সমান এন হয়, এটা তো সবাই জানো, সত্য, বেশি বলার প্রয়োজন নেই। কারণ ফ্রিকোয়েন্সি অর্থাৎ পরিসংখ্যার যে সমষ্টি আমরা সাম ও এফ আই লিখি, যেটাকে আমরা এন ধরি। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার, এবারে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো শর্ট কোশ্চেন সমস্ত কিন্তু আমি কমপ্লিট করে দিলাম।
ঠিক আছে? যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে, সবাইকে বারবার বলছি কেন, একটু কমেন্ট করে জানাবে ভালো লাগবে। যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে যে স্যার ভালো হয়েছে। খারাপ লাগলে কমেন্ট করে জানাবে যে না আমার ভালো লাগছে না ভিডিওগুলো। স্কিপ করে চলে যাবে, কোনো অসুবিধা নেই। দেখার প্রয়োজন নেই। আর যারা ভাবছো যে অঙ্কগুলো একটু স্লো পড়াচ্ছি, তোমাদের বলবো স্পিডটা বাড়িয়ে নাও। এই যে অপশন রয়েছে না, স্পিড অপশনে বাড়িয়ে নাও। জাস্ট অ্যান্সারগুলো দেখে চলে যাও। এবারে নেক্সট কোয়েশ্চেনে যাবো। কোয়েশ্চেন নাম্বার 1 এর কোয়েশ্চেনটা দিয়েছে, দেখে নাও। বলছে দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা ধার নেওয়ায় 2.1 বছর পর সুদে আসলে কত টাকা শোধ করতে হবে? তাহলে একের এক বলেছে। কি বলেছে? 10% চক্রবৃদ্ধি হারের সুদে, তাহলে লিখবে চক্রবৃদ্ধি সুদের হার, যদি আর ধরি এটা বলে দিয়েছে 10%। আচ্ছা, আমাকে এন কত বলেছে? এন বলে দিয়েছে 2.1, আমি প্রথমে এন কি ধরবো বলো তো? 2 বছর ধরবো। কি ধরতে পারি আমি? আচ্ছা, পি বলে দিয়েছে 10,000 টাকা। 10,000 টাকা এরকম একটা তোমাদের দেখো কোশ্চেন রয়েছে। প্রথমে তোমাকে 2 বছরে ধরে দিই, এটা তোমাদের উদাহরণের কোশ্চেন কিন্তু। ঠিক আছে? এবার বলছে 2.5 বছর পরে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। দেখো এই যে বছরে যে 10% হারে 2 বছরে 10,000 টাকা, আমি যদি তোমাদের মোট মোট সুদ বের করাই, মোট সুদ বের করাই তাহলে কত হবে বলো তো? সরি, সুদ আসল বের করাই, ভুল বললাম আমি। যদি আমরা, কারণ মোট সুদ বের করতে হলে আবার আমাকে মাইনাস করতে হবে, দরকার নেই, আমরা মাইনাস করতে যাব কেন। আমরা আমরা সুদ আসল বের করি। আমরা সুদ আসল বের করাই। সুদ আসল, সুদ আসল কত হবে বলো? পি ইন্টু মানে 10,000 ইন্টু 1 প্লাস আর, আর মানে 10/100 হোল টু দ্য পাওয়ার এন, মানে 2 বছর বলে দিয়েছে। তাহলে 10 10 এ 100, এটা পাচ্ছি আমি 10,000 ইন্টু 10 আর 1 কত? 11। 11 স্কোয়ার মানে কত? 121 বাই 10 স্কোয়ার হবে কত? 100। দুটো শূন্য আমরা কেটে দিব, তাহলে পড়ছে 2 1 দুটো শূন্য মানে 12,100 টাকা। এটা হচ্ছে আমাদের কি সুদ আসল পেলাম। তাহলে দেখো এই যে সুদ আসল পেয়েছি, এটা কত বছরে? 2 বছরে পেয়েছি। এবারে 2 বছরের পরে যখন হাফ বছর আসছে, তাহলে তখন কিন্তু তোমরা জানো যে ওটা সরল সুদ হয়ে যাবে, কারণ 1 বছর সরল সুদে চলে, তারপরে কিন্তু আবার চক্রবৃদ্ধি সুদে চলে। তাহলে দেখো 12,100, 12,000, 12,100 টাকার হাফ বছরে সুদ কত হবে হাফ বছরে? তাহলে পি, পি মানে কত? 12,100, আর তো 10% হারেই রয়েছে। টি কত? হাফ বাই 100। টি আর টি বাই 100 সরল সুদ। 10 10 এ 100, শূন্য কাটবে, 2 এ কেটে দিলে দেখো 2 6 12, 2 5 এ 10, মানে আমি পাচ্ছি এখানে 605 টাকা। এটা পেলাম 12,000 টাকা 2 বছর। তাহলে এইটা সুদ আসল ছিল, মানে এইটা তখন কিন্তু আসল হয়ে গেছে। এবারে আবার একটা এক্সট্রা সুদ পেয়েছি এই টাকাটা। তাহলে 2.1/2 মানে 2.5 বছরের সুদ আসল, সুদ আসল। তোমরা আমার হাতের অক্ষর যদি বুঝতে না পারো তাও কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো নেক্সট বারে একটু ভালো করে লেখার। লিখছি ভালো করেই, ঠিক আছে? একটু প্রবলেম হচ্ছে হয়তো তোমাদের বুঝতে। তাহলে 12,705 টাকা হবে এখানে সঠিক উত্তর। কত হবে বলো? 12,705 টাকা। এটাই হচ্ছে আমাদের 2.5 বছরের সুদ আসল। আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম। ঠিক আছে না? তাহলে নেক্সট কোশ্চেনে একটু যাই। একটু যদি না বুঝতে পারো বারবার বলছি, একটু ব্যাক করে দেখে নাও। কোশ্চেন নাম্বার 2 বলেছিল রাম রহিম এত টাকা দিয়ে, দুজন রয়েছে, রাম রয়েছে রহিম রয়েছে, 5,000 টাকা ও 2,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে রাম 3,000 টাকা তুলে নিল এবং রহিম 3,000 টাকা লগ্নি করলো। একজন তুলে নিল, একজন জমা দিল, এক্সট্রা লগ্নি করলো মানে ইনভেস্ট করলো। বছর শেষে রামের লাভ্যাংশ 800 টাকা হলে মোট লাভ কত হবে? দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? বলেছে দেখো রাম এবং রহিম, তাহলে দেখো 1 মাস হিসাবে বা মাসিক হিসাবে 1 মাস হিসেবে রামের মোট মূলধন কত হবে? এইটা আমাকে বের করতে শিখতে হবে। দেখো রাম ছিল কত? 5,000 টাকা, ঠিক না? তাহলে 6 মাস পরে রাম এত টাকা তুলে নিল, তাহলে 5,000 টাকা তার 6 মাস তো খেটেছে, প্লাস 3,000 টাকা তুলে নিল, মানে পড়ে আছে কত বাবু? 2,000 টাকা। 5,000 ছিল, 2,000 পড়ে আছে। বছরের শেষে বলেছে, দেখো বছরের শেষে মানে 6 মাস চলে গেছে, আর 6 মাস পড়ে আছে, তাহলে 2,000 টাকা 6 মাসই খাটবে। তাহলে এটা যদি আমি, এটা হবে 30,000 প্লাস 12,000, 12,000 এটা হচ্ছে টাকা। তার মানে পেয়ে গেলাম আমি 42,000 টাকা। ইয়েস অর নো? 42,000 টাকা রামের পেয়ে গেলাম। একই রকমের রহিম, তাহলে 1 মাস হিসাবে রহিমের যে মূলধন হবে, দেখো রহিম প্রথমে রেখেছিল 2,000 টাকা, তাহলে 2,000, তার 6 মাস তো 2,000 টাকা খেটেছে, প্লাস
কি করেছে, 6 মাস পরে সে কিন্তু রহিম 3,000 টাকা লগ্নি করেছে, তাহলে 2,000 ছিল আবার 3,000 দিয়েছে, তাহলে 5,000 হয়ে গেছে। সে তুলে নিয়েছিল 5,000 টাকায় 6 মাস কেটেছে এত টাকা, তাহলে পাচ্ছি 6 দিয়ে 12,000, আর এটা 6 5-এ 30,000, আর সেম হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে দেখো এরও কিন্তু 42,000 টাকা, তাই না? তার মানে খুব সহজে আমি বলতে পারি দেখো, বছরের শেষে রামের লাভ্যাংশ, তাহলে এই দুজনের যে অনুপাতটা হবে, কিসের অনুপাত বলো তো? মূলধনের অনুপাত হবে, 42,000 অনুপাত 42,000, তাহলে 1:1 হবে। তাহলে রামের যদি লাভ্যাংশ 800 টাকা হয়, রামের যদি লাভ্যাংশ আমাদের কি হয় বলো, 800 টাকা হয়, তাহলে কোথায় গেল, তাহলে রামের যদি লাভ্যাংশ 800 টাকা হয়, তাহলে রহিমের লাভ্যাংশ কিন্তু 800 টাকা হবে। তাহলে রামের লাভ্যাংশ কত টাকা বলেছে দেখো, 800 টাকা। তাহলে বলো, আমি যদি মোট লাভ x টাকা ধরে নিই, তাহলে রামের লাভ্যাংশ কত হবে, রাম কত 1, তাহলে 1 বাই আনুপাতিক ভাগ আর কত হবে 2 ইন্টু এক্স, এত টাকা। আর রহিম, রহিম আমার দরকার নেই, রহিমেরটা বের করে লাভ নেই, কারণ আমি তো মোট রহিমের তো চাইনি, আমাকে চেয়েছে কি মোট লাভ চেয়েছে। তাহলে এই যে শর্তানুসারে আমি লিখতে পারি x/2 সমান কত 800, তাহলে x সমান কত পাবো আমি, 800 গুণিতক 2 মানে হচ্ছে 1600 টাকা। তাহলে অ্যান্সার হবে কত, মোট লাভ হবে আমাদের কত, 1600 টাকা। একদম সহজ, একদম ইজি এবং একদম সহজ কোশ্চেন, তাই না? নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 4 এর দিকে যাব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 রয়েছে এইখানে, কোশ্চেন নাম্বার 3 রয়েছে, কোশ্চেন নাম্বার 3 এখানে করবো কোথায় আমরা, কোশ্চেন নাম্বার 3 এদিকে দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, বলছে a অনুপাত b সমান c, সমানুপাত c অনুপাত d হলে দেখাও যে এইটা সমানুপাত এটা। তাহলে 3-এর দাগের কোশ্চেন করব, a অনুপাত b সমানুপাত c অনুপাত d মানে হচ্ছে a/b সমান লিখতে পারি c/d, এটাকে আমি k ধরে নিতে পারি, যেখানে k অশূন্য ধ্রুবক, নট ইকুয়ালস টু 0। তাহলে a সমান কি লিখবো আমি, b কে, আর c সমান লিখতে পারি আমি d কে, লিখতে পারি এটা অবশ্যই, ঠিক। তাহলে এবারে বাম এটা যে রয়েছে দেখো, সমানুপাত রয়েছে দেখো, তাহলে a মাইনাস বি অনুপাত b মানে a মাইনাস বি বাই বি সমান কত বেরোবে, তাহলে a মাইনাস বি এর মান কত, b কে মাইনাস, কি বলো, মাইনাস রয়েছে কত ডি, বি বি যেমন আছে থাকবে বাই বি, তাহলে পাচ্ছি বি কমন নিলে পড়ে থাকবে কত, কে মাইনাস 1 বাই বি, বি কেটে গেলে পড়ে থাকবে কে মাইনাস 1। আবার এইটা রয়েছে দেখো সি মাইনাস ডি বাই ডি, মানে সি এর মান কত, ডি কে মাইনাস ডি বাই ডি, ডি কমন নিব কে মাইনাস 1 বাই ডি, ডি কেটে যাবে পড়ে থাকবে কত, কে মাইনাস 1। তাহলে দুটো অনুপাত কিন্তু সমান হচ্ছে, তার মানে এখান থেকে বলতে পারি না এ মাইনাস বি বাই বি সমান সি মাইনাস ডি বাই ডি, কেন, দুজনের তো অনুপাত সমান হচ্ছে কে মাইনাস 1, বা এ মাইনাস বি অনুপাত বি সমানুপাত সি মাইনাস ডি অনুপাত ডি, প্রমাণিত। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, আচ্ছা সরি সরি, একবার এটা আমি চেঞ্জ করি, একবার দেখে নাও তোমরা, একবার দেখে নাও, আমি থেকে গিয়েছিলাম ওইদিকে, দেখে নাও তোমরা। জাস্ট আমি মানগুলো বসিয়েছি, আর কিচ্ছু করিনি, জাস্ট মানগুলো বসিয়েছি, আর কিচ্ছু করিনি, হয়েছে? দেখে নিয়েছো? এবারে আমি এই দিকে অঙ্কগুলো আবার আমাকে এদিকে আসতে হবে, দেখে নিয়েছো? নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, কোশ্চেন নাম্বার 4 খুব ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছে। এটাকে দুভাবে করা যায়, আমি একভাবে করে দিচ্ছি, তোমরা দেখো আরেকভাবেও করা যায়। দেওয়া রয়েছে দেখো আলফা কিউব প্লাস বিটা কিউব সমান এইটা দেওয়া রয়েছে, দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি যেখানে এন নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণটির দুটো বীজ আলফা ও বিটা হবে। তাহলে দেওয়া রয়েছে এখানে আলফা কিউব প্লাস বিটা কিউব সমান আলফা কিউব প্লাস বিটা কিউব সমান বি কিউব মাইনাস 3abc বাই এ কিউব। আলফা কিউব প্লাস বিটা কিউবের সূত্র কি বলো, আলফা প্লাস বিটা এর হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এটা দুভাবে করা যায়, কিন্তু আমি একভাবে করে দিচ্ছি, তোমরা দেখো। এটাকে আমি ভাঙতে পারি এরকম না, বি কিউব বাই এ কিউব মাইনাস 3abc বাই এ কিউব, এখানে একটা এ কেটে গেলে নিচে একটা এ স্কোয়ার পড়ে থাকে, তাহলে এইখান থেকে লিখতে পারি এটাকে বি বাই এ এর হোল কিউব মাইনাস 3 সি বাই এ, দেখো বি সি বাই এ স্কোয়ার আছে, সি বাই এ ইন্টু বি বাই এ লিখতে পারি আমি, এস অন্য।
আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে না? তাহলে দেখো যেটা পেলাম আমি আলফা প্লাস বিটা এর হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা সমান এটা পেলাম। তার মানে এই যে অভেদটা থেকে আমি লিখতে পারি দেখো আলফা প্লাস বিটা সমান বি বাই এ, আর আলফা বিটা সমান লিখতে পারি সি বাই এ। দেখো আলফা বিটা সি বাই এ লিখতে পারি, আর আলফা প্লাস বিটা এদিকে বি বাই এর হোল কিউব রয়েছে, এদিকে আলফা প্লাস বিটা কিন্তু বি বাই এ রয়েছে, মানে লিখতে পারি অভেদ থেকে। ঠিক না ভুল? অভেদ থেকে আমি লিখতে পারি। তাহলে যদি লিখতে পারি এই আলফা প্লাস বিটা দিয়ে যে সমীকরণটা হবে, দেখো দুটো বীজের যোগফল আর গুণফল পেয়ে গেছি, তাহলে সমীকরণটা যে লিখবো আমি, নির্ণেয় যে সমীকরণটা লিখবো আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান জিরো, এটাই তো সমীকরণ হয়। তোমরা জানো দুটো বীজ যদি দেওয়া থাকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার জায়গায় বি বাই এ বসাবো ইন্টু এক্স প্লাস আলফা বিটা মানে সি বাই এ সমান জিরো। তাহলে এটা যদি লিখি আমি এক্স স্কোয়ার মানে এ লসাগু হয়ে যাবে, তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান এ জিরোর সঙ্গে গুণ হয়ে গেলে জিরো হবে। আর এটাই তো দেখো সমীকরণটা দেওয়া রয়েছে। তাহলে আলফা প্লাস বিটা যদি বীজ হয় তাহলে তাদের যোগফল এবং তাদের গুণফল দিয়ে কিন্তু আমি সমীকরণটা বের বের করতে পারলাম। তাহলে অতএব দিয়ে লিখতে পারি আলফা বিটা দুটি এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের বীজ। প্রমাণিত। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারলাম আমি? এবারে বলবে স্যার আরেকটা প্রসেস কি হতে পারে? আমি বলবো যে আরেকটা প্রসেস তোমরা নিজেরা করার চেষ্টা করবে। কি করবে বলো তো? এইখান থেকে আলফা বিটা যদি বীজ হয়, যদি আমি ধরে নিলাম যে আলফা বিটা বীজ, তাহলে আলফা বিটা যদি বীজ হয় তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা মানে কি মাইনাস বি বাই এ, আলফা বিটা সি বাই এ দিয়ে এইখানে সূত্রটায় এই আলফা প্লাস বিটা যে পেয়েছিলে এখানে বসিয়ে দিবে, আর এখানে আলফা বিটা বসিয়ে দিবে, আলফা প্লাস বিটা বসিয়ে দিবে, দিলে দেখবে এইটা পেয়ে যাবে, মানটা বসিয়ে দিলে। যদি পেয়ে যাও তার মানে কি আলফা প্লাস বিটা ধরেছিলাম দুটো বীজ আলফা বিটা ওই সমীকরণের, এবং যেটা শর্ত দেওয়া আছে সেটা প্রুভড হলো। তার মানে সেখান থেকেও বলতে পারি যে আলফা প্লাস বি আলফা ও বিটা এই সমীকরণটা অর্থাৎ এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমীকরণের দুটো বীজ। নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 5 কি বলছে। বলছে দেখো সরি 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোনো ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রগামী, ত্রিভুজটি অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিব্যাসার্ধ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত। দেখো কোশ্চেনটা কত সুন্দর দিয়েছে। 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোনো ত্রিভুজের, আচ্ছা এটা ত্রিভুজ নিলাম আমি 60 ডিগ্রি, এইটা ধরো আমি 60 ডিগ্রি নিয়েছি, ঠিক। বেশি ত্রিভুজের একটি বাহু 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট একটি ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রগামী, আচ্ছা একটি বাহু তার পরিকেন্দ্রগামী, তার মানে তাহলে আমি ছবিটাই ভুল এঁকে দিয়েছি। বলে স্যার কেন ছবি ভুল আঁকলেন? আমরা তো দেখছি যে ঠিকই ছিল। আমি বলবো ছবিটা আমার কিন্তু সরি ভুল হয়ে গেছে, ছবি ভুল হয়ে গেছে। কেন? কারণ ত্রিভুজটা কিন্তু এইটা হবে। দেখো বাবু মন দিয়ে শুনবে কথাটা আমার। তোমরা যখন পড়েছিলে না যে একটা ত্রিভুজের পরিকেন্দ্র বাহুর উপর হবে, সেটা কিন্তু একমাত্র একটা ত্রিভুজ ছিল, সেটা ছিল মনে করো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা কিন্তু অতিভুজের উপরই হয়, আর কোনো ত্রিভুজের কিন্তু পরিকেন্দ্র কোনো বাহুর উপর হবে না। তার মানে ত্রিভুজটা কি বলে দিয়েছে? ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ বলে। বললাম না বোধমূলক প্রশ্ন এগুলো, এই প্রশ্নগুলো তোমরা যদি অ্যাটেন্ড করতে পারো, এবং আমি তোমাদের এইটুকু বলে রাখছি যে তোমরা দেখে নেবে পরবর্তী সময়গুলোতে না, আহ, পরবর্তী যে সময়গুলো আসছে তোমাদের বোধমূলক প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে করানো হবে, মানে তোমরা তো চলে যাবে এরপরে। কারণ ওইভাবে করানোর ওইভাবে সিলেবাসটা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, যেরকম তোমরা জানো কিনা জানি না, যেমন সিবিএসসি বোর্ডে বা ইংলিশ মিডিয়াম স্কুলের যে বোর্ড থাকে না, সেখানে কিন্তু বোধমূলক কিছু প্রশ্ন করানো হয়। ঠিক আছে, বিভিন্ন পিকচার দিয়ে দিবে, সেখান থেকে অনেকগুলো স্টেপে কোশ্চেন দেওয়া থাকবে, মানে রিজনিং টাইপের, মানে তোমাকে চিন্তা করতে বাধ্য করবে। এমনি অঙ্ক দিয়ে সূত্র বসিয়ে অ্যান্সার করে দিবে সেটা তো আলাদা জিনিস, সেটা সবাই পারছে, ওর জন্য নাম্বারও উঠে যাচ্ছে, কিন্তু বোধমূলক প্রশ্ন যদি তোমরা অ্যাটেন্ড করতে পারো বা পরবর্তীকালে এইভাবে শেখানো হবে, ঠিক আছে না, যেটা অন্যান্য কান্ট্রিতে রয়েছে, তোমরা জানো কিনা জানি না, অন্যান্য কান্ট্রিতে কিন্তু এই জিনিসগুলো রয়েছে, তাই না? তার জন্য কিন্তু বোধমূলক প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সেটা করতে হলে দেখবে যদি একটা করতে পারবো না, এত এত সুন্দর লাগবে, এত ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তাই বলছে দেখো অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিব্যাসার্ধ পরিব্যাসার্ধ পরিকেন্দ্র যে কোণ উৎপন্ন করে, তাহলে দেখো ত্রিভুজের, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে। ত্রিভুজটি অবশিষ্ট দুটি কোণের মানে এই, এটা তো আমি ধরলাম কত, এটা বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে অন্য দুটি কোণ একটা 90 ডিগ্রি তো হলো, আর একটা কোণ এইটা পড়ে আছে, ঠিক পড়ে আছে। অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিব্যাসার্ধ, তার মানে দেখো এইখান থেকে পরিব্যাসার্ধ মানে এইখান থেকে এইটা হচ্ছে এই শীর্ষবিন্দু থেকে পরিব্যাসার্ধ, কারণ এটা তো মধ্যবিন্দু হবে, এটাও পড়েছিলে, এবং প্রতিভুজের উপর হবে মধ্যবিন্দু হবে, এবং এটা এবিসি ধরলাম আমি,
আচ্ছা, এ বিন্দু থেকে পরিব্যাসার্ধ মানে হচ্ছে এ ও ধরলাম, আর বি বিন্দু থেকে পরিব্যাসার্ধ হচ্ছে কি বি ও, কারণ ওই ত্রিভুজে দুটো তো শীর্ষবিন্দুতে রয়েছে, দুটো শীর্ষবিন্দু তো বৃত্তের উপরেই রয়েছে, পরিকেন্দ্র বলেছে না, পরিবৃত্ত বলেছে। আচ্ছা, তার মানে বলছে দেখো, এই যে শীর্ষবিন্দু দিয়ে আমি দুটো টানলাম, একটা এও একটা বিও, বলছে এদের কোণটা কত হবে, বুঝতে পারলে? মানে এই কোণটা কত ডিগ্রি হবে সেটা জানতে চেয়েছে। দেখো মন দিয়ে শুনলে দেখলে দেখতে পাবে, মন দিয়ে দেখলে দেখতে পাবে, মন দিয়ে দেখলে দেখতে পাবে, দেখো এখানে এইটা যদি 60 ডিগ্রি হয়, অর্থাৎ বি এ সি, এটা কত হবে বলো তো এই কোণটা? বলবে স্যার এটা হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ইয়েস অর নো? 90 কেন? কারণ এটা 60, এই পুরোটা 90, তাহলে এটা কত পাবো? এই যে বি এ সি কত পাবো? 180 মানে 90 প্লাস 60, মানে 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 60 মানে কত? তোমাদের 150 ডিগ্রি, মানে পাচ্ছি আমি 30 ডিগ্রি। তাহলে এই কোণটা আমি পেয়ে গেলাম 30 ডিগ্রি। এবারে বলো, এই যে ত্রিভুজটা আছে না, কি ত্রিভুজ বলতো? এ বি ও, এই ত্রিভুজের এই ত্রিভুজটা কি বলতো? সম দ্বিবাহু ত্রিভুজ। বলবে স্যার কেন? বলছি। সমদ্বিবাহু ত্রিভুজ কেন? দেখো এই ত্রিভুজের ও এ যা ও বি তা একই বৃত্তের ব্যাসার্ধ, একদম সহজ। তাহলে ও এ ও বি হলে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে অতএব দিয়ে লিখতে পারি ও বি এবং ও এ যদি সমান হয়, তার মানে নিশ্চয়ই এই এ কোণটা আর এই বি কোণটা এই দুটো কিন্তু সমান হবে, মানে লিখবো আমি ও এ বি সমান ও বি এ, দুটো সমান হবে। তাহলে ও এ বি তো আমি পেয়ে গেছি, ও এ বি। আচ্ছা, বিএসি, বিএসি মানে কি? ও এ বি, বিএসি যা, এইটা মানেই তো কোণ ও এ বি, তার মানে এই ওএবি যা হবে এটা কি হবে? 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটাও 30, এটাও আমি 30 পেয়ে গেলাম। তাহলে এটা কত হবে? অতএব কোণ এ ও বি, বলবে স্যার ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস এই 30 আর এই 30 যোগ করে বিয়োগ করে দিব, মানে 180 থেকে 60 বাদ দিব, মানে কত হবে? 120 ডিগ্রি। তাহলে আমরা অ্যান্সার কত পাবো বলো? 120 ডিগ্রি। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ঠিক আছে, যদি নাও বুঝতে পারো, সবাইকে বলবো প্লিজ তোমরা ভিডিওটাকে একটু পজ করে একবার আপাতত দেখে নাও, পজ করে একবার রিপিট দেখে নাও। আচ্ছা, এই জায়গায় আবার একটু উঠে গেছে, সমস্যা, দেখে নাও, আমি কিন্তু করে দিয়েছি, ঠিক আছে? দেখে নাও, তোমাদের আমি ভুলে যাই এক একবার, যে আমার যে ছবিটা চলে আসছে না, আমি একবার ভুলে যাই, ওই দিকে চলে গেছে। ঠিক আছে, জাস্ট একটু একটু কেটে গিয়েছিল, জাস্ট আমি বলে দিলাম, মানটা দেখে নিই। ঠিক, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন 4, 6, নেক্সট কোশ্চেনে যাব আমরা 6 দাগে। দেখো এই কোশ্চেনটা কি বলেছে, 6 দাগের প্রশ্ন, দেখো ভালো করে। 6 দাগের প্রশ্ন কি? এ ও বির মাধ্যমে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করে যেখানে এ গ্রেটার দেন বি হয়েছে। দেখো এইখানে তোমাকে একটু জিনিস মনে রেখে দিতে হবে, যে যে তিনটি কোণ না, তিনটি যে বাহু রয়েছে না, প্রথম বাহু যে দৈর্ঘ্য, লিখে রাখো তোমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, আর দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 2ab হবে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য, কেন এ বি দুজনকে থাকতে বলেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। দেখো এই তিনটা বাহুর দৈর্ঘ্য যদি আমি, যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে, এই তিনটা বাহু যদি আমি লিখি না সমকোণী ত্রিভুজে, যেটা এ ও বি দিয়ে প্রকাশ হচ্ছে, মানে কি হবে বলতো? এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে অতিভুজটা হয়ে যাবে এ বি সি, অতিভুজ হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যে কোনো একটা 2ab হবে আর যে কোনো একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, মানে এইটা স্কোয়ার, তোমরা একটু বাড়িতে চেক করবে, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হয়ে যাবে। ঠিক বললাম? এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার সমান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2ab, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, একটু উল্টে গেছে আমার। অতিভুজটা অতিভুজটা কিন্তু এটা হবে, অতিভুজটা কিন্তু এটা হবে, অতিভুজটা কিন্তু এটা হবে, একটু ভুল হয়ে গেছে বাবু, একটু চেক করে নাও, এটা প্লাস হবে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, দিলে আমার কিন্তু মিলে যাচ্ছে, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ইয়াস, এটা হবে। এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, বা এটা লম্ব এটা ভূমি, যেটা হতে পারে, কিন্তু অতিভুজটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটু মনে রেখে দাও, অপশন এ কোশ্চেন নাম্বার 7-এ যাবো। দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো দুটি বৃত্ত থাকবে, পরস্পরকে পি কিউ বিন্দুতে ছেদ করেছে। পি কিউ বিন্দুগামী দুটি সরল রেখা একটি বৃত্তকে এ বি বিন্দুতে, দ্বিতীয় বৃত্তকে সি ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি বিন্দুগামী একটা সরল রেখা নিব আমরা, পি বিন্দুগামী একটা সরল রেখা নিব, কিউ বিন্দুগামী সরল রেখা নিব। বলছে পি বিন্দুগামী যে সরল রেখা, সেটা এ বি বিন্দুতে প্রথম বৃত্তকে আর দ্বিতীয় বৃত্তকে সি ডি বিন্দুতে ছেদ করেছে। দিয়ে কোশ্চেন কোশ্চেন পরে আছে। আচ্ছা আচ্ছা, সেখানেই করে দিয়েছি। পি এ বি বলেছে 80 ডিগ্রি, তাহলে পি এ বি 80 ডিগ্রি, পি এ বি মানে এটা যোগ করব, এটা বলে দিয়েছে 80 ডিগ্রি। আচ্ছা,
তারপরে কি বলছে, পিসিডি বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। পিসিডি এইটার আগে মান বের করি, তারপরে বৃত্তীয় মান বের করতে পারবো। আচ্ছা, পিকিউ যদি যুক্ত করে দিই আমি, পিকিউ যদি আমি যুক্ত করি, তাহলে বলো এখানে বিকিউবি, বিকিউপি মানে এইটা কত হবে? বলবে স্যার এটা হবে 180 মাইনাস 80 ডিগ্রি। কেন? 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 কারণ, কারণ কি? কারণ বলো। কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা দেখো, এপি কিউবি, এটা কিন্তু প্রথম বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক না ভুল? তাহলে সেটা যদি প্রথম চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে এই কোণটা 80 হলে এই কোণটা হবে 180 মাইনাস 80, তার মানে এটা হয়ে গেল কত আমাদের? 80 ডিগ্রি। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয়, পি কিউডি কত হবে? কোণ পি কিউডি, বলবে এইটা তো বিডি সরলরেখার উপরে রয়েছে, তার মানে এটা যদি 80 হয়, এটা হয়ে যাবে আমাদের 100 ডিগ্রি। এটা হয়ে যাবে কত আমাদের? 100 ডিগ্রি। কেন? এটা 80 হলে এটা 100, তাহলে এটা হবে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, মানে 80 মাইনাস 80 ডিগ্রি মানে হচ্ছে, আচ্ছা একটু ভুল হচ্ছে, তাড়াহুড়ো করতে গিয়ে না একটু ভুল করে ফেলছি, দাঁড়াও। এটা আমাদের 100 পেলাম তো, এটা তো আমাদের 100 পেলাম, এটা আমাদের 100 পেলাম, তাহলে এইটা হবে আমাদের 80 ডিগ্রি, এটা হবে আমাদের 80 ডিগ্রি। একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, না তাড়াহুড়ো করা ঠিক না। তাহলে এটা হবে কত? 80 ডিগ্রি। তার মানে আমি এখানে 180 মাইনাস কত করবো? 100 করবো। তাহলে আমার কত পেলাম? 80 ডিগ্রি পেলাম। তাহলে এটা 80, তার মানে এটা কত হবে দেখো, পি সি ডি কিউ, এটাও একটা কিন্তু সেকেন্ড বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে অতএব আমাকে তো চেয়েছে পিসিডি, পিসিডি সমান হবে 180 মাইনাস 80 ডিগ্রি, সমান কত হবে? 100 ডিগ্রি। বারবার 80 লিখছি, তাহলে অ্যান্সার হবে কত বলো? 100 ডিগ্রি। তাহলে পিসিডি হবে 100। একদম সহজ, এগুলো তোমরা সবাই পারবে, তাই না? তাহলে এটা কমপ্লিট হয়ে গেল, পিসিডি পেয়ে গেলাম আমি, পিসিডি পেয়ে গেলাম। নেক্সট আসবো কোশ্চেন নাম্বার 8। কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের অনুপাত 2:1 হলে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ নির্ণয় করতে বলেছে। তাহলে ভূমির ক্ষেত্রফল আমাকে বের করতে যদি হয়, তাহলে আমাদের কি করতে হবে? এখানে উচ্চতা ব্যাসার্ধ অনুপাত দিয়ে দিয়েছে। আচ্ছা, এইটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, যদি না পারো কমেন্ট করে জানাবে। খুব সহজ কিন্তু, এতটা কঠিন নয়। পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, মানে এখানে উচ্চতাকে তুমি 2x ধরে নিবে, জাস্ট বলে দিচ্ছি, আমি লিখছি না। উচ্চতাকে তোমরা 2x ধরে নিবে, ব্যাসার্ধকে x ধরে নিবে, কারণ 2:1 অনুপাতে আসে। তাহলে এল পেয়ে যাবে সেখান থেকে। কেন? এল হচ্ছে অতিভুজ, উচ্চতা স্কোয়ার প্লাস এল মানে কি √h স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পেয়ে গেলে, এল পেয়ে গেলে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, অনুপাত করে দিবে, যেটা বেরোবে যত গুণ হবে, মানে আমি এক্ষুনি বলেছিলাম কত গুণ করতে হলে কি করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফলের কত গুণ, পার্শ্বতলের ক্ষেত্রে উপরে থাকবে, ভূমির ক্ষেত্রফল নিচে থাকবে। দেখো কনসেপ্ট গুলো কিভাবে রিলেট হচ্ছে, যেটা অ্যান্সার বেরোবে অত গুণ হবে। ঠিক, নেক্সট কোশ্চেনে যাবে, কোশ্চেন নাম্বার 9। বলছে একই উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনাকার একটি ঘনকাকার বক্সের, আচ্ছা এখানে ঘনকাকার বক্সের মধ্যে আয়ত ঘনাকার বাক্সটি, আচ্ছা বক্সটির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে উচ্চতার 7 গুণ এবং 3 গুণ, সবচেয়ে বেশি কয়টি ঘনকাকার বক্স আয়তকার আয়ত ঘনাকার বক্সে রাখা যাবে? তাহলে প্রথম কথা হচ্ছে কি আমরা একটু ধরে নিব, কি ধরে নিব বলতো? আহ উচ্চতার 7 গুণ, তাহলে আমি উচ্চতাটা ধরে নিলাম, যে আয়ত ঘনাকার যে বক্সটা রয়েছে তার উচ্চতা আমি ধরে নিলাম এইচ একক, কিছুই দেয়নি। তাহলে বলো দৈর্ঘ্য কত হবে? বলবে স্যার দৈর্ঘ্য হবে 7h একক। প্রস্থ কত হবে? বলবে স্যার 3 গুণ বলেছে, 3h একক। আয়তন কত হবে? কিছু রাখা, বাক্সে রাখা মানে কি, তার মধ্যে আয়তনেই তো রাখবে, ভলিউমের উপরে, ক্ষেত্রফলের উপরে তো রাখবে না। তাহলে গুণ করে দিলে 7×3 সব গুণ হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, 7×3 21 h³ ঘন একক। আচ্ছা, এবারে আমি যে কিসে রাখবো, কাকে রাখবো? ঘনকাকার বক্সটাকে রাখবো। ঘনকাকার বক্সের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে? ঘনকাকার বক্সের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বলবে স্যার একদম সহজ, এই যে এককই তো বলে দিয়েছে। কেন এই যে একক বলেছে দেখো, আয়ত ঘনকাকার এবং একটি ঘনকাকার বাক্সের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। আচ্ছা, একই উচ্চতা, এই যে প্রথমে লেখা আছে দেখো, একই উচ্চতা বিশিষ্ট, মানে এর যা উচ্চতা হবে ঘনকাকার বাক্সের উচ্চতা তাই হবে। তাহলে ঘনকাকার বাক্সের উচ্চতা
যা, তার তো প্রতিটি বাহু যদি সমান হয়, উচ্চতা যা হবে প্রস্থ তাই হবে, দৈর্ঘ্য তাই হবে, তার মানে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এইচ হবে। তাহলে এর ঘনকাকার বক্সের আয়তন কত হবে? এইচ কিউব, এ কিউব হয়, ঘন একক। বলছে দেখো কতগুলো রাখা যাবে, এইরকম একটা ঘনাকার বাক্সে রাখবো। এরকম করে কতগুলো রাখবো, যে পুরোটার আয়তন থেকে এটা যদি আমি ভাগ করে দিই তাহলে ততগুলো আমি রেখে দিব। তাহলে বাক্সে রাখা যাবে। তাহলে ঘনকাকার বাক্সের সংখ্যা সমান হবে 21 এইচ কিউব বাই এইচ কিউব। এইচ কিউব কেটে দাও, এত টি, অর্থাৎ 21 টি হবে এখানে সঠিক। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, দেখো কোশ্চেনগুলো বেশি সময় লাগছে কেন? কোশ্চেনগুলো কিন্তু ভালো দিয়েছে, ওর জন্য টাইম লাগছে। তোমরা একটু ধৈর্য ধরে বসতে তো হবে, কিছু জিনিস শিখতে হলে কিন্তু তোমাদের একটু ধৈর্য ধরে বসতে হবে। বলে দিয়েছে দেখো এ সমান বি। আচ্ছা, এটা একটু লিখে ফেলি আমরা। তার আগে আমি নিজেকে সরিয়ে দিই, নাহলে আবার ভেতরে যদি চলে আসে সমস্যা হয়ে যাবে। এক্স কি বলে দিয়েছে দেখো, বলছে এ সমান বি ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা বলে দিয়েছে। বলছে এ সি এর থিটা বর্জিত সম্পর্ক লিখতে বলেছে। এই অঙ্কগুলো সবসময় আগে যেগুলো ধ্রুবক থাকবে এক জায়গায় করবে। তাহলে এ বাই বি কত হবে? সাইন থিটা প্লাস কস থিটা। আর একটা কি বলে দিয়েছে, সি সমান ডি ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে সি বাই ডি সমান কত হবে? সাইন থিটা মাইনাস কস থিটা। এবারে কি করব, এইগুলো সবসময় করবে কি, বাম দিকে যেটা রয়েছে না, এগুলো একটু প্র্যাকটিস করলে পারবে আর কি, আর কিছু না। এগুলো একটু তোমাকে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারলে? এক মিনিট। হুম, তাহলে একটু প্র্যাকটিস কি করবে বলো তো, বাম দিকে এ বাই বি স্কোয়ার করবে প্লাস সি বাই ডি স্কোয়ার করবে। জাস্ট ভ্যালুগুলো বসে। এ বাই বি স্কোয়ার মানে কি? সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার। এ বাই বি মানে এই মানটা, আর সি বাই ডি এর হোল স্কোয়ার মানে কি? প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার। এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, সূত্র কি? 2 ইন্টু এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। এটার মান কত? 1, মানে হবে কত? 2। তাহলে থিটা বর্জিত যে পদটা পেলাম, কি পেলাম বলো? এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার সমান 2। এটা কোনো থিটা আছে? তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, বলছে যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো কোন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য সূর্যের উন্নতি কোণের মধ্যে বিপরীত সম্পর্কে আছে। এই দেখো এই কোশ্চেনটা, দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো কোন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য। তাহলে আমি এইরকম একটা স্তম্ভ, এটা এ বি একটা স্তম্ভ নিলাম, দুটো বলেছে এক্সাম্পল, এটাও এ বি। আচ্ছা, এটাকে সেম দৈর্ঘ্যের আমি এটাকে সিডি ধরলাম। দৈর্ঘ্য কিন্তু সেম, দুজনের কিন্তু দৈর্ঘ্য সেম, সিডি ধরলাম। আচ্ছা, এটা একটা খুঁটি, এটাও কিন্তু স্তম্ভ একই। আচ্ছা, এইটাকে একটু এইভাবে নিলাম, ঠিক। আচ্ছা, এবিসি আর সি, আচ্ছা পি কিউ আর ধরে বেস্ট। কেন এখানে সি চলে এসছে? একটু ধৈর্য ধরে করতে হবে বাবু, কিছু করার নেই। পি কিউ আর হয়েছে। আচ্ছা, কি বলেছে, কি বলেছে দেখো, ভালো করে দেখো, লক্ষ্য করো কি বলেছে। বলছে সূক্ষ্মকোণের সাথে যে কোনো দুটি সূক্ষ্মকোণ, আচ্ছা এটাকে আমি থিটা 1 ধরলাম, এটাকে আমি থিটা 2 ধরলাম। আচ্ছা, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং সূর্যের উন্নতি কোণ এর মধ্যে বিপরীত সম্পর্কে, বিপরীত সম্পর্ক মানে কি? একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে। মন দিয়ে দেখো এখানে, এই থিটাটা, এই থিটা 1টা গ্রেটার দেন থিটা 2, ইয়েস অর নো? থিটা 1টা গ্রেটার দেন থিটা 2। তাহলে দেখো থিটা 1 যদি গ্রেটার দেন থিটা 2 হয়, থিটা 1 যখন বড় হচ্ছে, এটা তো বিসিটা কি বলো? এটা তো ছায়ার দৈর্ঘ্য। এখানে কিউ আরটা কি? ছায়ার দৈর্ঘ্য। উন্নতি কোণ মানে এখানে স্তম্ভ রয়েছে, সূর্য এদিকে রয়েছে কোথাও, এর উপরে সূর্য পড়ছে, এর ছায়া বিসি। আবার এদিকে সূর্য রয়েছে, এর উপরে আলোটা পড়ছে, এর ছায়া হচ্ছে কিউ আর, কি পি কিউ এর ছায়া কিউ আর। কেন এটা বড় হয়ে গেছে? কেন? কারণ থিটা যত ছোট হচ্ছে দেখো, স্তম্ভ কি মানে ছায়ার দৈর্ঘ্য কিন্তু বড় হয়ে যাচ্ছে। কেন? দুজনের কিন্তু সেম আমার উচ্চতা, একই তো বলেছে তো। কোন স্তম্ভের মানে একটা স্তম্ভ। তার মানে এইখানে দেখো পাচ্ছি আমি বিসিটা পাচ্ছি লেস দেন কিউ আর। তার মানে ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য বাড়লে থিটা, অর্থাৎ থিটা 1 বা থিটা বা কোণের দৈর্ঘ্য লিখতে পারি আমরা এখানে। এগুলোকে আমরা যত ভালো করে লিখতে পারি, কোনো টেনশন নেই এগুলোকে নিয়ে, যত ভালো করে লেখা যায়। থিটা এর মান কমছে, অতএব ছায়ার দৈর্ঘ্য ও থিটা পরস্পর
কি থাকবে? ব্যস্ত সম্পর্কে থাকবে। ক্লিয়ার হয়েছে না? কোন সম্পর্কে থাকবে? মধ্যে বিপরীত সম্পর্কে। বিপরীত মানে ব্যস্ত সম্পর্ক, প্রমাণিত। আমরা জানি কি একটা বাড়লে একটা যদি কমে তাহলে কিন্তু, বা একটা কমলে একটা বাড়ে, তখন কিন্তু আমাদের কি হয়? বিপরীত সম্পর্ক। কিন্তু দুটো যদি বাড়ে, এদিকে বাড়লে ওইদিকে বাড়ে, এদিকে কমলে ওইদিকে কমে, তখন কিন্তু আমাদের সরল সম্পর্ক হয়। নেক্সট ইন্টারেস্টিং অ্যান্ড লাস্ট কোশ্চেন দেখে নাও। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? সরি, কোশ্চেন নাম্বার 12। কোনো পরিসংখ্যা বিভাজনের আচ্ছা মধ্যমা বলে দিয়েছে। তাহলে আমাকে মধ্যমা বলে দিয়েছে। তাহলে মধ্যমার আগে আমরা সূত্রটা কি জানি বলো? মধ্যমার সূত্র কি জানি? L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। ইয়েস অর নো? এটাই আমরা মধ্যমা জানি। CF মানে কি বলো? CF মানে হচ্ছে যে, স্যার CF মানে হচ্ছে মধ্যমা শ্রেণীটা যে থাকবে তার আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যা। ইয়েস অর নো? সেটা হচ্ছে CF। আচ্ছা এফ কি স্যার? এবার মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, ক্রমযৌগিক নয় কিন্তু। একটু 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 ভাবো, চিন্তা করো। এখানে তো বড় অঙ্ক থাকলে বোঝাতে পারতাম, কিন্তু চিন্তা করো। আর এন মানে কি স্যার? এর মানে হচ্ছে মোট পরিসংখ্যা। এল মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর সর্বনিম্ন মান। আচ্ছা এইচ মানে হচ্ছে তাদের মধ্যে দূরত্ব, মানে শ্রেণী দৈর্ঘ্য যেটাকে বলছে। এখানে দেওয়া রয়েছে মধ্যমা কত? এখানে দেওয়া রয়েছে মধ্যমা 14.5 প্লাস 45/2 মাইনাস 16/8 ইন্টু 5। ইয়েস অর নো? এটা রয়েছে ঠিক। আচ্ছা আমাদের যেটা দেওয়া রয়েছে, দেখো শ্রেণী দৈর্ঘ্য দেওয়া রয়েছে, শ্রেণী সীমানা দেওয়া রয়েছে, পরিসংখ্যা দেওয়া রয়েছে, বের করতে বলছে। আর ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা আমি লিখলাম শুধু ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক, কারণ ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা করি। আচ্ছা শ্রেণী সীমানা মানে কি? শ্রেণী সীমানা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা মধ্যমা শ্রেণীর কিন্তু বলেছে, মধ্যমা শ্রেণী এটা, এটা কিন্তু মধ্যমা শ্রেণীরই বলেছে। ঠিক আছে, মধ্যমা শ্রেণী বরাবর এই দেখো নিচের ছকটি পূরণ। নাহলে মধ্যমা শ্রেণী সীমানা মানে হচ্ছে স্যার এখানে এল তো আমি জানি, এল মানে হচ্ছে কি যেটা আমাদের কি বলো নিম্ন শ্রেণী সীমানা, তাহলে 14.5 তো হবে নিম্ন। আচ্ছা তার পরেরটা কি হবে স্যার? পরে আমি জানি যদি এইচ জেনে যাই শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য মানে 5, মানে 5 প্লাস করে দিব, তার মানে 19.5 দিলেই তো আমাদের শ্রেণী দৈর্ঘ্য আমাদের 5 হবে। বোঝাতে পারলাম? নেক্সট পরিসংখ্যা, স্যার পরিসংখ্যা একদম সহজ, n/2, n মোট পরিসংখ্যা ছিল, এখানে পরিসংখ্যা কত হবে? 45 হবে। ইয়েস অর নো? আচ্ছা পরিসংখ্যা মানে অ্যাকচুয়ালি মধ্যমা, সরি ভুল বললাম আমি, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, সরি। হ্যাঁ, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত? আচ্ছা স্যার মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা মানে তো এফ ছিল, এফ মানে এক্ষুনি বললাম না মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, তাহলে তো এফ মানে এখানে 8 আছে ঠিক। এবারে ক্ষুদ্রতর সূচকটা কত হবে দেখো। স্যার সিএফ মানে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা। আচ্ছা তাহলে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা যদি 16 হয়, তারপরের শ্রেণীর পরিসংখ্যা যদি 8 হয়, তাহলে স্যার আমরা তো যোগ করে যেতাম। তার মানে 16 প্লাস 8 তো করে আমি ক্ষুদ্রতর সূচকই তো বের করতাম, মানে 24 হবে। বুঝতে পারলে? ধরো আরেকটা একটু বলে দিই আমি, ধরো এরকম দুটো আছে, ঠিক আছে? আচ্ছা এইখানে ধরো এটা পরিসংখ্যা, এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক, এখানে 8 আছে, এখানে 9 আছে। তাহলে কি করতে? 8টা 8 এর জায়গায় লিখতে, পরে যখন লিখতে 8 এর সঙ্গে 9 যোগ করে এখানে 17 লিখতে। ইয়েস অর নো? এখানে সেটাই বলেছে যে এই যে জায়গাটায় রয়েছে আমাদের 16, কেন 16 কেন? এটা যদি মধ্যমা শ্রেণী হয়, এটা যদি আমাদের মধ্যমা শ্রেণী হয়, তাহলে আগের শ্রেণীর পরিসংখ্যা তো 16, কারণ এটা তো সিএফ। তাহলে এবং মধ্যমা শ্রেণীর যে পরিসংখ্যা সেটা বলে দিয়েছে তো আমাদের 8, মানে এফ, এটা তো 8। তাহলে 16 এর সঙ্গে 8 যোগ করেই তো তবে গিয়ে আমি এখানে বসাবো। 16 প্লাস 8 মানে হচ্ছে 24। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এখানে অ্যান্সার হবে কত? 24। তো তাহলে বসিয়ে দিই আমরা, এটা হচ্ছে 14.5, বলো 14.5 থেকে 19.5, এটা হবে 8, এটা হবে 24। ব্যাস, দেখো কিছু নেই, জাস্ট কি দেওয়া রয়েছে বুঝতে পারছো কোশ্চেনগুলোতে? আমার তো এই কি বলবো এই ইয়েটা করে, কি বলে তাকে, এই ডিস্ট্রিক্টটা করে খুব ভালো লেগেছে, তাই তোমাদের ইন্টারেস্টের সঙ্গে সময় বেশি হোক কিন্তু আমি তোমাদের করিয়ে দিলাম। হয়তো অনেক সময় লেগে গেল, কিন্তু আমি করিয়ে দিলাম, খুব ভালো লাগছে। এখানকার লং কোশ্চেন কেমন আছে আমি দেখিনি, কিন্তু তোমাদের বলবো যে তোমরা প্লিজ লং কোশ্চেনগুলো করো, যদি সমস্যা থাকে নিচে কমেন্ট করে জানাও। তাতে কিন্তু আমি তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে অনেকের কমেন্ট নিয়ে কিন্তু আমি একটা ভিডিওতে পুরো লং কোশ্চেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যাই হোক না কেন একসঙ্গে একটা ভিডিওতে আমি রেডি করে দেবো। তাতে তোমরা একসঙ্গে দেখে নিবে যার যেটা সমস্যা, বুঝতে পারলে? তাতে যে 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 কোশ্চেনগুলো আসবে আমার কাছে কমেন্টে, সেগুলো কিন্তু যারা যারা বলবে সবাই কিন্তু করেছে বা দেখেছে, তারপরে কিন্তু বলেছে, তার মানে অনেকের সমস্যা হতে পারে। তার মানে একটা ভিডিও যদি দেখে নাও তোমাদের লং কোশ্চেনগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে, এবং আমি যেভাবে বোঝাচ্ছি এইভাবে বোঝাও।
তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে রাখো, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্ত। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, ভালো লাগলে কমেন্ট করে জানাবে প্লিজ। তোমাদের বলছি যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানাবে, কোনো সমস্যা নেই, কমেন্টে ফ্রিতে কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। প্লিজ কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।